করেছি। আমরা পর্ব একে আমরা আসলে খুব সিম্পল কিছু জিনিস পড়েছি, 9-10 এর টপিক আমরা পড়েছি। একে আমরা সেলসিয়াস স্কেল, ফারেনহাইট স্কেল, কেলভিন স্কেল এগুলো নিয়ে পড়াশোনা করেছি। তারপর আমরা হচ্ছে এক স্থির বিন্দু নীতি, দ্বি স্থির বিন্দু নীতি নিয়ে পড়াশোনা করেছি। কিভাবে একটা ত্রুটিপূর্ণ থার্মোমিটার দিয়েও আমরা কোনো একটা বস্তুর প্রকৃত তাপমাত্রা বের করতে পারি। যে তুমি বাজার থেকে একটা নষ্ট থার্মোমিটার কিনে আনছো, এখন হচ্ছে বাসার বড়রা তোমাকে মাইর দেওয়ার আগে কিভাবে তুমি ফর্মুলা অ্যাপ্লাই করে ওই নষ্ট থার্মোমিটার দিয়েও তুমি হচ্ছে সঠিক তাপমাত্রা বলতে পারবে, সেই সূত্রগুলো আমরা শিখেছি। তো আমরা মোটামুটি এই জিনিসগুলো কিন্তু আমরা অলরেডি পড়েছি। তো আজকে আমরা শুরু করব সিস্টেম ও পরিবেশ দিয়ে। তো সিস্টেম আর পরিবেশ এই বিষয়টা আসলে কি? আমাদের তাপগতিবিদ্যায় আমরা যার উপর পরীক্ষা নিরীক্ষা চালাই, যার উপর এক্সপেরিমেন্ট চালাই, সেই জিনিসটাকে আমরা বলছি সিস্টেম। যেমন আমরা যদি বলি আমরা ধরো রান্নাঘরে, যারা কিনা অনেক রাত জাগো তোমরা রান্নাঘরে হয়তো বা চা কফি রাতে খাওয়া হয়, তো সেই ক্ষেত্রে তোমরা কি করো, কোনো একটা কেটলিতে তোমরা হচ্ছে চায়ের পানি অথবা কফির পানি তোমরা গরম করছো। তাহলে তোমরা কিন্তু কেটলির মধ্যে পানি রেখে সেটাকে তাপ দিচ্ছ। তাহলে এই যে কেটলি এবং তার ভিতরে যে পানি, এই পুরো জিনিসটার উপর কিন্তু তুমি তাপ দিয়ে এক্সপেরিমেন্ট চালাচ্ছ, পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছ। কিসের পরীক্ষা নিরীক্ষা? এই কেটলির পানিটা গরম হবে, তাহলে এর উপর পরীক্ষাটা কি? ওকে তুমি গরম করতে চাচ্ছ, উত্তপ্ত করতে চাচ্ছ। তাহলে কেটলির পানি গরম করা, এটা হচ্ছে আমাদের একটা সিস্টেম। তাহলে তাপগতিবিদ্যায় আমাদের সিস্টেম কি? আমরা যদি রান্নাঘরে গিয়ে কোনো কিছু রান্না করি বা আমরা যদি চা পানি গরম করি, তাহলে ওই চায়ের পানি যে কেটলির মধ্যে থাকবে, চায়ের পানি সহ কেটলিটা হচ্ছে একটা সিস্টেম। আর তার আশেপাশে যা কিছু আছে, তার আশেপাশে বলতে তুমি নিজে আছো, রান্নাঘরের উটেনসিলস আছে, অন্যান্য আসবাবপত্র তৈজসপত্র সবকিছু আছে। এই যে পুরো বিষয়টা, এই পুরো জিনিসটা হচ্ছে পরিবেশ। তো আমাদের তাপগতিবিদ্যায় আমরা মনে রাখবো, মহাবিশ্বের যে ক্ষেত্র পরীক্ষা নিরীক্ষার জন্য ব্যবহার করা হয় তাকে বলা হয় সিস্টেম। আর সিস্টেম ছাড়া বাকি যা কিছু আছে আল্লাহর দুনিয়ায়, সবকিছু মিলে হচ্ছে আমাদের পরিবেশ। তো আশা করি আমরা সিস্টেম আর পরিবেশের কনসেপ্টটা বুঝতে পেরেছি। মহাবিশ্বে যা কিছু আছে সেগুলো হচ্ছে আমাদের সিস্টেম, আমাদের মহাবিশ্বের যে ক্ষেত্র পরীক্ষা নিরীক্ষার জন্য ব্যবহার করা হয় সেটা হচ্ছে আমাদের সিস্টেম। আর সিস্টেম ছাড়া বাকি যা কিছু আছে সবকিছু মিলে হচ্ছে আমাদের পরিবেশ। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই যে সিস্টেম, এই সিস্টেমটা হচ্ছে আবার আমাদের তিন প্রকার। কি কি? এই তিন প্রকারের মধ্যে আমাদের আছে মুক্ত সিস্টেম, বদ্ধ সিস্টেম এবং বিচ্ছিন্ন সিস্টেম। তো আমরা একটু দেখি এই সিস্টেম আসলে কি কাজ করে। সিস্টেম কি বললাম আমি? সিস্টেম বললাম আমি যে আমাদের কেটলিতে যে পানি গরম করা হয়, এই পানি সহ কেটলিটা যদি একটা সিস্টেম হয়, তাহলে আমাদের এই পানি গরম করার যে পাত্রটা সেটা কিন্তু খোলা থাকতে পারে, ঢাকনা দিয়ে ঢাকা থাকতে পারে, বা আমরা হচ্ছে কোনো একটা ফ্লাক্সের ভেতরে বা হট ওয়াটার ব্যাগ যে আছে সেটার ভেতরে পানি রাখতে পারি। তো তিন রকমের জিনিস কিন্তু ভাইয়া বললাম। একটা কি? একটা হচ্ছে আমাদের খোলা থাকতে পারে, ঢাকনাটা খোলা থাকতে পারে, বা ঢাকনাটা ঢাকা থাকতে পারে, ঢাকনা দিয়ে ঢাকা থাকতে পারে, বা এমন হতে পারে যে আমাদের একটা তাপ অপরিবাহী পদার্থের প্রলেপ দেওয়া থাকতে পারে, যাতে করে তাপ বাইরে থেকে ভেতরে আসতে না পারে বা ভেতর থেকে বাইরে যেতে না পারে। তো এই বিষয়গুলোর উপর ভিত্তি করে আমাদের সিস্টেম তিন প্রকার। প্রথম অবস্থা হচ্ছে মুক্ত সিস্টেম। তো মুক্ত সিস্টেম কি সেটা একটু খেয়াল করো। মুক্ত সিস্টেম হচ্ছে যেই সিস্টেমটার আমাদের খোলা থাকে, খোলা পাত্র, মানে সিস্টেমটা একটা মুখ, ঢাকা না, খোলা। তাহলে খোলা যদি থাকে, ধরো তুমি পানি গরম করছো, এখন হচ্ছে এটা ঢাকনা দিয়ে ঢাকা নেই, তার মানে কি? পানি কিন্তু বাষ্প হয়ে উড়ে চলে যাবে। তার মানে হচ্ছে এখানে কিন্তু ভর শক্তি কমে যাচ্ছে, ভর কমে যাচ্ছে। তাহলে যেই সিস্টেমে ভরের আদান প্রদান হতে পারে, ভরের আদান প্রদান হতে পারে, অথবা এখানে যখন তুমি চুলার আগুন দিয়ে পানি গরম করছো তখন কিন্তু পাত্রটা গরম হচ্ছে, তার মানে এখানে তাপের আদান ঘটছে, তাপ শক্তি। তাপ কিন্তু এক প্রকার শক্তি। তাহলে যেখানে শক্তির গ্রহণ, অথবা যখন তোমার কাজ শেষ তখন কিন্তু চুলা তুমি বন্ধ করে দিয়েছো, ফলে কিছুক্ষণ পরে দেখবা পাত্রটা ঠান্ডা হয়ে গেছে, কিন্তু রান্নাঘরটা অনেক উত্তপ্ত হয়ে উঠেছে। তার মানে কি? পাত্র তার যে উত্তাপ সেটা হচ্ছে রান্নাঘরে, মানে পরিবেশে বর্জন করেছে, পরিবেশে নির্গত করে দিয়েছে। তাহলে এখানে কিন্তু শক্তির বর্জন হচ্ছে। তাহলে আমরা এভাবে বলতে পারি, মুক্ত সিস্টেম বলতে আমরা সেই সিস্টেমকে বুঝি যে সিস্টেমে ভরের আদান প্রদান এবং শক্তির আদান প্রদান দুটেই সম্ভব। তো যে সিস্টেমে ভর এবং শক্তি দুটিরই আদান প্রদান সম্ভব, বা দুটিরই আদান প্রদান হয়, তাকে মুক্ত সিস্টেম বলে। তো আমরা মুক্ত সিস্টেম এইভাবে লিখব যে মুক্ত সিস্টেমের ক্ষেত্রে, এক্ষেত্রে ভর এবং শক্তি উভয়ই আদান প্রদান হয়।
এটা হচ্ছে মুক্ত সিস্টেম। মুক্ত সিস্টেমের ক্ষেত্রে আমাদের ভর এবং শক্তি দুটোই আদান প্রদান হয়। এখন আসলে আমরা দেখি বদ্ধ সিস্টেম, মানে মাত্র একটা ঢাকনা দিয়ে তুমি হচ্ছে এই সিস্টেমটাকে ঢেকে দিলে। এই যে দেখো এখানে কোনো খোলা ছিল, এখানে কিন্তু ঢাকা। যখন তুমি ঢেকে দিচ্ছ তখন কিন্তু পানির বাষ্পটা পানি বাষ্প হয়ে গেল, সেটা কিন্তু আর কি হতে পারছে না, সেটা হচ্ছে উড়ে চলে যেতে পারছে না। তার মানে বাষ্পটা কিন্তু এই পাত্রের ভেতরেই ঘোরাঘুরি করতেছে। তার মানে পানির ভর কিন্তু এখানে বের হয় নাই, মানে পানির ভরের কোনো পরিবর্তন হয় নাই। তাহলে বদ্ধ সিস্টেম হচ্ছে সেই সিস্টেম যেই সিস্টেমে হচ্ছে আমাদের ভরের কোনো আদান প্রদান হয় না। বাট বদ্ধ সিস্টেমেও কিন্তু আমাদের শক্তির আদান প্রদান হয়। তাহলে আমরা এইভাবে লিখব, এক্ষেত্রে শক্তির আদান প্রদান হয় কিন্তু ভরের হয় না। এক্ষেত্রে শক্তি আদান প্রদান হয় কিন্তু ভর হয় না, মানে ভরের আদান প্রদান হয় না। তাহলে আমরা এইভাবে সংজ্ঞাটা লিখবো, যে সিস্টেমে শক্তির আদান প্রদান হয় কিন্তু ভরের আদান প্রদান হয় না তাকে বদ্ধ সিস্টেম বলে। ফাইনালি আমরা দেখি বিচ্ছিন্ন সিস্টেম। তো ভাইয়ারা দেখো, এই বিচ্ছিন্ন সিস্টেমে এই যে জায়গাগুলো, এটা আমরা বোঝাচ্ছি এখানে একটা তাপ অপরিবাহী কোটিং করা, প্রলেপ দেওয়া। যেমন আমরা হটপটের মধ্যে খাবার গরম রাখি, বা ফ্লাক্সের মধ্যে আমরা চা বা পানি বা কফি এগুলো গরম রাখি, বা বয়স্ক মানুষদেরকে যে গরম পানি সেক দেওয়া হয় সেখানে আমরা কিন্তু হট ওয়াটার ব্যাগ ইউজ করি। তো সেখানে কিন্তু পানি দীর্ঘ সময় পর্যন্ত কি থাকে, উত্তপ্ত থাকে, গরম থাকে। কারণ কি? কারণ হচ্ছে সেখানে ওই যে পদার্থটা যেই ব্যাগের ভেতরে, যে হট ওয়াটার ব্যাগ বললাম বা হচ্ছে যেই হটপট বললাম বা যে ফ্লাক্স বললাম, সেই ফ্লাক্সটার প্রলেপ, সেই ফ্লাক্সটার উপর একটা তাপ অপরিবাহী পদার্থের প্রলেপ দেওয়া থাকে। মানে যে হচ্ছে বাইরে থেকে তাপ ভেতরে ঢুকতে দেয় না, বা ভেতরের যে পানির তাপ সেটাকে বাইরে বেরোতে দেয় না। তাহলে সেই সিস্টেমকে আমরা বিচ্ছিন্ন সিস্টেম বলবো, যেই সিস্টেমে শক্তির আদান প্রদান হয় না। প্লাস এটা যেহেতু বিচ্ছিন্ন সিস্টেম কিন্তু একদম সিল গালা থাকে, একদম হচ্ছে লিকেজ থাকে না কোনো, একদম সিল করা থাকে, তার মানে এখানে কিন্তু ভরেরও কোনো আদান প্রদান হবে না। তাহলে বিচ্ছিন্ন সিস্টেম হচ্ছে সেই সিস্টেম যে ক্ষেত্রে আমাদের শক্তি ও ভর কোনোটি আদান প্রদান হয় না, কোনোটি আদান প্রদান হয় না। তো এখান থেকে আমরা আসলে যদি আমাদের পরীক্ষায় আসে, আমরা সংজ্ঞা লিখবো এইভাবে, যে আমাদের যেই সিস্টেমে ভর এবং শক্তি উভয় আদান প্রদান হয় সেই সিস্টেমকে আমরা বলছি মুক্ত সিস্টেম। যে সিস্টেমে শুধুমাত্র শক্তি আদান প্রদান হয় কিন্তু ভর আদান প্রদান হয় না সেই সিস্টেমকে আমরা বলছি বদ্ধ সিস্টেম। আর যে সিস্টেমে আমাদের ভর এবং শক্তি কোনোটি আদান প্রদান হয় না সেই সিস্টেমটি হচ্ছে আমাদের বিচ্ছিন্ন সিস্টেম। তো আশা করছি তোমরা মুক্ত, বদ্ধ এবং বিচ্ছিন্ন এই 3 প্রকার সিস্টেমের কনসেপ্ট বুঝতে পেরেছো। ঠিক আছে ভাই, আসলে ক্লাস নেওয়ার জন্য দৌড়ে আসছি বুঝছো। মানে আমার হচ্ছে বিকেল একটা প্রাইভেট ছিল, তো ওটা শেষ করার পরে হচ্ছে বাইরে যাওয়া লাগছে, পারিবারিক কাজে একটা বাইরে যাওয়া লাগছে। তো আমি জাস্ট যখন রুমে আসছি তখন হচ্ছে ঠিক 7:58 বাজে। তো 7:58 বাজে, তো কথা দিয়ে রাখছিলাম তোমাদেরকে 8টায় শুরু করব। তো আমি হচ্ছে জাস্ট 5 মিনিটের মধ্যে, হ্যাঁ, আমি হচ্ছে সবকিছু গুছিয়ে সবকিছু রেডি করে ক্লাসে ঢুকে গেছি। তো মানে ইভেন পানিও খাওয়া হয় না এখনো পর্যন্ত। এই কারণে দেখবা যে একটু কথা একটু মানে আটকে যাচ্ছে, কারণ হচ্ছে ওই যে হঠাৎ করে দৌড়ে আসছি তো এক জায়গা থেকে, আসার পরে সাথে সাথে ক্লাস নিচ্ছি এবং রীতিমতো হাঁপাচ্ছি আর কি। এখনো পর্যন্ত আমার হচ্ছে মানে ইয়াটা যাচ্ছে না, মানে এই যে হেঁটে আসার কারণে যে একটা হাঁপানো একটা হয়ে গেছে, এইটাই এখনো যাচ্ছে না, ক্লান্তিটাই যাচ্ছে না। তো আমরা চলো পরেরটা দেখি। আমাদের তাপগতীয় চলক কি? তাপগতীয় চলক কোনগুলা? আমাদের তাপগতীয় চলক হচ্ছে 3টা, মানে যাদেরকে দিয়ে আমরা তাপগতিবিদ্যার সবকিছু মানে ম্যাক্সিমাম জিনিস আলোচনা করি সেগুলো হচ্ছে তাপগতীয় চলক। তাপগতীয় চলক হচ্ছে তাপগতিবিদ্যায় যে সকল চলকগুলো মানে নর্মালি ব্যবহার করা হয়। তো তাপগতীয় চলক হচ্ছে 3টি। কি কি তাপগতীয় চলক? প্রথম চলক হচ্ছে তাপমাত্রা। হ্যাঁ, তাপগতীয় চলক হচ্ছে আমাদের একটা, তাপগতীয় একটি চলক হচ্ছে আমাদের তাপমাত্রা, যাকে আমরা ইংরেজিতে টেম্পারেচার বলি, টি দিয়ে প্রকাশ করব। তারপর আরেকটা তাপগতীয় চলক আছে চাপ, যাকে প্রেসার বলে, পি। আরেকটা তাপগতীয় চলক হচ্ছে আয়তন হচ্ছে ভলিউম, ভি। তোমরা যারা অলরেডি কেমিস্ট্রি 2nd পেপারের 1st চ্যাপ্টার পরিবেশ রসায়ন পড়েছ,
আবার হচ্ছে যারা কিনা ফিজিক্স ফার্স্ট পেপারের 10ম অধ্যায় আদর্শ গ্যাস ও গতিতত্ত্ব পড়েছো, তোমরা এই জিনিসগুলোর সাথে পরিচিত, কারণ তোমরা বয়েলের সূত্র পড়েছো, চার্লসের সূত্র পড়েছো, গ্যালুসাকে চাপীয় সূত্র পড়েছো, অ্যাভোগাড্রোর সূত্র পড়েছো। তো তারা হচ্ছে এই জিনিসগুলো সম্পর্কে খুব ভালো জানো, ঠিক আছে। আর যারা জানো না, হতাশ হওয়ার কিছু নাই, ওগুলো জানতে হবে না, এই অধ্যায় পড়ার জন্য ওগুলা পারা লাগবে না। এই যে তাপগতীয় চলক, এই তাপগতীয় চলকগুলোর সাহায্যে তাপগতিবিদ্যায় তাপগতীয় প্রক্রিয়া হচ্ছে 4 প্রকার। এই 4 প্রকার প্রক্রিয়া কি কি? একটি হচ্ছে সমচাপ প্রক্রিয়া, সম আয়তন প্রক্রিয়া, সমষ্ণ প্রক্রিয়া এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তো আমরা আজকে আসলে এই প্রক্রিয়াগুলো নিয়ে আলোচনা করব, এবং আজকে আমরা তাপগতিবিদ্যার সূত্র নিয়ে আলোচনা করব। তাপগতিবিদ্যার মোট 3টি সূত্র আছে। প্রথম সূত্রটা হচ্ছে তাপগতিবিদ্যার 0তম সূত্র। তাপগতিবিদ্যার যে দ্বিতীয় সূত্র, সেটাকে আসলে বলা হয় তাপগতিবিদ্যার প্রথম সূত্র, আর আরেকটি সূত্র হচ্ছে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র। তো আমরা আজকে তাপগতিবিদ্যার 0তম সূত্র নিয়ে পড়বো, তাপগতিবিদ্যার প্রথম সূত্র নিয়ে পড়বো, এবং তাপগতিবিদ্যার প্রথম সূত্রের রূপান্তর করব এই 4টা কেসের জন্য। সমচাপ প্রক্রিয়ায় তাপগতিবিদ্যার প্রথম সূত্রটাকে কিভাবে লিখতে হবে, সমায়তন প্রক্রিয়ায় তাপগতিবিদ্যার প্রথম সূত্র রূপান্তর কেমন হবে, সমষ্ণ প্রক্রিয়ায় তাপগতিবিদ্যার প্রথম সূত্রের রূপান্তরটা কেমন হবে, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় বা রূপান্তরটা কেমন হবে, এই বিষয়গুলো নিয়ে হচ্ছে আজকে আমরা আলোচনা করব ডিটেলস। এখন আমরা দেখি, আমরা এই প্রক্রিয়াগুলো একটু খেয়াল করো। সমচাপ প্রক্রিয়া কি? সমচাপ প্রক্রিয়া হচ্ছে যে প্রক্রিয়ায় চাপ সমান থাকে, মানে চাপ কনস্ট্যান্ট থাকে, মানে আমাদের আদি চাপ আর ফাইনাল চাপ যেটা, মানে ইনিশিয়াল প্রেসার আর ফাইনাল প্রেসার সমান, সেটাকে আমরা বলছি সমচাপ প্রক্রিয়া। তবে সমচাপ প্রক্রিয়ায় আমাদের পি কনস্ট্যান্ট থাকবে, পি কনস্ট্যান্ট থাকবে। সম আয়তন প্রক্রিয়া, সম আয়তন মানে আয়তন সমান থাকবে, অর্থাৎ ইনিশিয়াল ভলিউম VI আর ফাইনাল ভলিউম VF, এই দুইটা সমান হবে। যদি ইনিশিয়াল ভলিউম আর ফাইনাল ভলিউম সমান হয়, তাহলে আমরা বলবো আয়তন সমান, এবং আয়তন সমান মানে কি? সমায়তন প্রক্রিয়ায় V কনস্ট্যান্ট থাকবে। সমষ্ণ প্রক্রিয়া, সমান উষ্ণতা মানে তাপমাত্রা কনস্ট্যান্ট থাকবে, এখানে প্রাথমিক তাপমাত্রা আর চূড়ান্ত তাপমাত্রা সেম থাকবে, অর্থাৎ T কনস্ট্যান্ট থাকবে। রুদ্ধতাপীয় প্রক্রিয়াটি একটু বুঝি। রুদ্ধতাপীয় প্রক্রিয়াটা হচ্ছে আমাদের Q। রুদ্ধতাপীয় প্রক্রিয়া আমাদের Q কনস্ট্যান্ট। এখন কথা হচ্ছে ভাইয়া Q কি? তো Q এটা কি? এটা হচ্ছে আমাদের একটা ছোটবেলায় অনেকে বান্দর ছিল তোমাদের মধ্যে, বা আমরাও অনেকের মধ্যে, আমরাও ছিলাম যখন ছোটবেলায় ছিলাম, মানে স্কুলে 1-2টা বান্দর ছেলেপেলে থাকতো, বান্দর বন্ধু থাকতো। হ্যাঁ, এগুলো টেক না। তো মনে করো কি করতো, এই যে তোমরা করছো কিনা আমি জানি না, মনে করো একটা মোমবাতি জ্বালাইছে, জ্বলন্ত মোমবাতি, এটার উপর দিয়ে হচ্ছে এভাবে আঙুল নিত, ঠাস 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 করে আঙুল নিত, এইভাবে। মনে করো এটা মোমবাতি, আগুন জ্বলতেছে, এটার উপর দিয়ে আঙুল নিত, আর আঙুল নিয়ে কিছু মানে বোকাশোকা স্টুডেন্ট থাকতো, বন্ধু বান্ধব থাকতো, তাদেরকে বলতো দেখবি আমার কত শক্তি, আমি এটার উপর দিয়ে আঙুল নিব, কিন্তু হচ্ছে আমার আঙুল জ্বলবে না, আমার আঙুল পুড়বে না। তো এইভাবে নিচ্ছে। তো যেগুলো বোকাশোকা আছে সেগুলো অবাক হয়ে দেখতেছে, আরে ম্যাজিক, জাদু, যে ও হচ্ছে এটার উপর দিয়ে আঙুল নিচ্ছে, কিন্তু হচ্ছে ওর আঙুল পুড়তেছে না, বা আঙুলের মধ্যে কোনো তাপ লাগতেছে না। তখন হচ্ছে টেকনা বন্ধু হচ্ছে আরো বিশেষ যোগ্যতা করানোর জন্য ওদের মধ্যে থেকে যেটা সবচেয়ে বেশি বোকা, ওটাকে ডাক দিয়ে আনবে, আয়না বলবে এখন তুই কর। তো এখন সে যখন করতেছে, ও তো একটু নার্ভাস, ওর নার্ভাসের কারণে কি হয়েছে জানো, ও মানে এই জায়গায় আঙুলটা একটু বেশি সময় ধরে ফেলছে আগুনের উপর। তো স্বাভাবিক ও একটু ব্যথা পাবে। তো ও বলতেছে উফ, আঙুল পড়ে গেল। এখন দেখো সবাই কিন্তু এখন কিন্তু আরো বিশ্বাস হয়েছে, আরে আমাদের মধ্যে একজন যখন এটা করতে গেছে, তখন কিন্তু ওর আগুন মানে ওর আঙুলে কি হয়েছে, আগুনের ফিল পাইছে। বাট এই যে আমাদের মধ্যে যে একটা এক্সট্রা অর্ডিনারি ছেলে আছে, সে যখন করতেছে, তখন কিন্তু ও কিন্তু আঙুলে কোনো আগুনের ফিল পাচ্ছে না। তখন হচ্ছে সে কিন্তু তাদের কাছে মোটামুটি একটা কি মানে আধিপত্য বিস্তার করার মতো একটা লোক হয়ে গেল, তাই না? মানে ব্যাপারটা হচ্ছে খুব সিম্পল। ব্যাপারটা হচ্ছে তখন আসলে আমরা যখন করতাম এগুলা, আমাদের ফ্রেন্ড সার্কেলে যারা ছিল, তারা হচ্ছে যখন এইসব জিনিসগুলো যখন করতো, তখন আসলে ওই ফিজিক্সটা আমরা বুঝতাম না। ফিজিক্সটা আসলে কি? ফিজিক্সটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। রুদ্ধতাপীয় প্রক্রিয়া হচ্ছে হঠাৎ করে বা আকস্মিক ভাবে তুমি যদি কোনো উত্তপ্ত জিনিসের উপর দিয়ে যদি তোমার আঙুল বা কোনো কিছু যদি চালনা করো, তাহলে সে ওই তাপটা ফিল করবে না। মানে হচ্ছে তোমার আঙুলের এই মোমবাতির আগুনের উপর দিয়ে যাওয়ার আগে এই আঙুলের তাপমাত্রা যতটুকু, এই মোমবাতির উপর দিয়ে হঠাৎ করে নিয়ে যাওয়ার কারণে তাপমাত্রা সেম, অর্থাৎ QI ইনিশিয়াল তাপ আর এটার উপর দিয়ে যখন গেছো QF ফাইনাল তাপ সমান। এই যে যেই প্রক্রিয়ায় আমার ইনিশিয়াল তাপ আর ফাইনাল তাপ সমান হয়, ওই প্রক্রিয়াটাকে আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়া বলি। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় আমাদের Q কনস্ট্যান্ট থাকে বিধায় আমরা আগুন বা উত্তাপের ফিল পাই না হঠাৎ করে যদি। এখন রুদ্ধতাপীয় প্রক্রিয়া প্রশ্নে আসলে কিভাবে বুঝবা? আমি তো অলরেডি এটার আনসার বলেই দিছি। প্রশ্নে আসলে কিভাবে বুঝবা? যদি ভাইয়া প্রশ্নে লেখা থাকে হঠাৎ, আকস্মিক ভাবে, বা আমরা ব্রাহ্মণবাড়িয়ার ভাষায় অনেকে বলে দুম কইরা। হ্যাঁ, যারা ব্রাহ্মণবাড়িয়ার আছো ম্যাক্সিমামই হয়তো বা ব্রাহ্মণবাড়িয়ায় তোমরা একটা কথা বলে থাকো, দুম কইরা। হ্যাঁ, তো আমাদের আকস্মিক ভাবে, হঠাৎ, এই কথাগুলো থাকবে। অবশ্যই দুম কইরা থাকবে না, কারণ হচ্ছে বোর্ড প্রশ্নে অবশ্যই লোকাল ল্যাঙ্গুয়েজ ইউজ করবে না। তো আমাদের আকস্মিক ভাবে বা হঠাৎ যদি বলে, তাহলে আমরা বুঝবো প্রক্রিয়াটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাপের আদান প্রদান হয় না।
অর্থাৎ রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় ইনিশিয়াল কিউ মানে কিউ আই আর ফাইনাল কিউ কিউ এফ সমান থাকে। যেহেতু রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কিউ কনস্ট্যান্ট, এই কারণে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় আমাদের তাপের কোনো আদান প্রদান হয় না। তো আশা করি আমরা এই প্রক্রিয়াগুলো বুঝতে পেরেছি, ঠিক আছে। আমি দেখতে পাচ্ছি নুসরাত এনি, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভালো আছি আলহামদুলিল্লাহ, মানে রীতিমতো হাঁপাচ্ছি এখনো, আস্তে আস্তে একটু মানে স্টেবল হচ্ছি আর কি। তো ঠিক আছে, তাহলে আমরা একটু দেখি। হ্যাঁ, আর তোমরা হচ্ছে যারা ক্লাসটা করছো তোমরা হচ্ছে একটু কষ্ট করে তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে দাও, কারণ হচ্ছে তাপগতিবিদ্যা অধ্যায়টা আসলে অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, ঠিক আছে। কারণ তাপগতিবিদ্যা অধ্যায়টা আমরা আসলে এটা সেকেন্ড পেপারের একটা কোর একটা চ্যাপ্টার, এবং এখান থেকে কিন্তু প্রত্যেক বছর বোর্ড পরীক্ষায় অবশ্যই এখান থেকে আসলে আমাদের পরীক্ষায় প্রশ্ন থাকবে, ঠিক আছে। তো যেহেতু এখান থেকে আমাদের পরীক্ষার মধ্যে সবসময় প্রশ্ন থাকে, সেহেতু এই অধ্যায়টাকে আমাদেরকে খুব ভালোভাবে পড়তে হবে, ঠিক আছে। আর আমি এই অধ্যায়টাকে এমন ভাবে সাজিয়েছি, লটস অফ ম্যাথ এই চ্যাপ্টারের মধ্যে আমি রেখেছি। এই আজকে যে ক্লাসটা তোমরা দেখছো এখানে, তো আমাদের মোট হচ্ছে 7টা থেকে 8টা ক্লাস হবে এই অধ্যায়ের উপর। এমসিকিউ সলভিং ক্লাস হবে, সিকিউ সলভিং ক্লাস হবে। তো আশা করছি করার পর তোমরা মানে একাডেমিক প্লাস হচ্ছে এডমিশনেরও কিছু জিনিস হচ্ছে আমি এখানে ইনক্লুড করেছি। সো হচ্ছে তোমাদের অধ্যায়টা খুব ভালোভাবে শেষ হয়ে যাবে। তোমরা যেই বোর্ডেরই হও না কেন, ইনশাল্লাহ এই অধ্যায় থেকে প্রশ্ন আসলে তুমি হচ্ছে ইনশাল্লাহ সলভ করতে পারবে এবং ভালো একটা মার্কস পাবে এই অধ্যায় থেকে, ঠিক আছে। তো আমরা এখন দেখি তাপগতি, আমরা তাহলে কি কি পড়লাম। আমরা দেখো এখন পর্যন্ত কি কি পড়লাম। আমরা এখন পর্যন্ত পড়লাম আমাদের হচ্ছে সিস্টেম সম্পর্কে। সিস্টেম 3 প্রকার: মুক্ত সিস্টেম, বদ্ধ সিস্টেম, বিচ্ছিন্ন সিস্টেম। তারপর আমরা তাপগতীয় চলক দেখলাম 3টা: তাপমাত্রা, আয়তন এবং চাপ। তারপর আমরা দেখলাম তাপগতীয় প্রক্রিয়া 4টা: কি কি? সমচাপ প্রক্রিয়া, সমায়তন প্রক্রিয়া, সমুষ্ণ প্রক্রিয়া এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়া। এখন আমরা দেখব তাপগতিবিদ্যার সূত্র। তো আমি একটু আগে বলেছি তাপগতিবিদ্যার সূত্র হচ্ছে 3টা। তো হ্যাঁ, সূত্র যদি 3টা হয় তাহলে আসলে সূত্র হওয়ার উচিত ছিল তাপগতিবিদ্যার প্রথম সূত্র, তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র, তাপগতিবিদ্যার তৃতীয় সূত্র, এরকম হওয়ার কথা ছিল না। বাট খেয়াল করো, তাপগতিবিদ্যার প্রথম সূত্রকে বলতেছে তাপগতিবিদ্যার 0তম সূত্র। তারপরে বলছে দ্বিতীয় সূত্র যেটা, সেটাকে বলতেছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র, আর এটাকে বলতেছে দ্বিতীয় সূত্র। তার মানে তাপগতিবিদ্যার সূত্র শুরু হয়েছে 0 থেকে। তাহলে প্রথমটা হচ্ছে 0, তারপরে 1, তারপর 2। 0তম সূত্র, প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র। এখন কথা হচ্ছে 0তম সূত্র হওয়ার একটা কারণ আছে, একটা সিগনিফিক্যান্ট একটা কারণ আছে 0তম সূত্র। আগে একটা কথা একটু লিখে দিই, আমাদের তাপগতিবিদ্যার প্রথম সূত্র দিয়ে আমাদের হচ্ছে গাণিতিক প্রকাশ আছে, এবং এই তাপগতিবিদ্যার প্রথম সূত্র দেখবে আমরা আগামী 2-3 ক্লাস পর্যন্ত পড়তে হবে, হিউজ অনেক কিছু। আর তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র দিয়ে হচ্ছে এই অধ্যায়ের সবচেয়ে বেশি হট টপিক যেটা, সেটা হচ্ছে কার্নো ইঞ্জিন। কার্নো ইঞ্জিন হচ্ছে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র। তাহলে আমরা এই যে 0তম সূত্র, এই 0তম সূত্র আমাদের আর 5 মিনিট লাগবে পড়তে বেশি হলে, কারণ 0তম সূত্রের কোনো গাণিতিক প্রকাশ নেই, গাণিতিক প্রকাশ নেই। অর্থাৎ 0তম সূত্র কিন্তু আমাদের এটার কোনো ম্যাথমেটিক্যাল ফর্মুলা নাই। যেহেতু ম্যাথমেটিক্যাল ফর্মুলা নাই, সেহেতু এটা নিয়ে আমাদের এত বকবক করারও কিছু নাই। আসো আমরা জাস্ট বুঝি 0তম সূত্র কেন বলছে। চলো আমরা একটা কুইজ দেখি। দেখো তাপগতিবিদ্যার 0তম সূত্র, একটা কুইজ দেখি। দেখো, প্রথম বস্তু আর তৃতীয় বস্তু, 1-3 মানে বোঝাচ্ছি আমি, প্রথম বস্তু আর তৃতীয় বস্তু সংস্পর্শে আছে। আবার এখানে দেখো দ্বিতীয় বস্তু তৃতীয় বস্তু সংস্পর্শে আছে। খেয়াল করো, প্রথম বস্তুটা সবুজ, দ্বিতীয় বস্তুটা একটু পিঙ্কি পিঙ্কি, তৃতীয় বস্তুটা হচ্ছে একটু নীলের মধ্যে না। তাহলে দেখো এখানে একটা সবুজ বস্তু, একটা নীল বস্তু, মানে প্রথম বস্তু আর তৃতীয় বস্তুর সংস্পর্শে আছে। এখানে দ্বিতীয় বস্তু তৃতীয় বস্তু সংস্পর্শে আছে। এখানে প্রথম বস্তু দ্বিতীয় বস্তু সংস্পর্শে আছে। কোয়েশ্চেনটা আগে বানাই, তারপর আমরা উত্তর দিই। খেয়াল করো, আমি বললাম প্রথম বস্তুর তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস এবং তৃতীয় বস্তুর যে তাপমাত্রা সেটাও 10 ডিগ্রি সেলসিয়াস। আমরা যারা 9-10-এ তোমরা বস্তুর উপর তাপের প্রভাব ফিজিক্সের 6ষ্ঠ অধ্যায়টা খুব ভালোভাবে পড়েছিলে, তাদের জন্য এই তাপগতিবিদ্যা সহজ। ফিজিক্সের ওই 6ষ্ঠ অধ্যায়ে একটা কথা বলা ছিল, তাপমাত্রা কোন দিক থেকে কোন দিকে যায়। তাপমাত্রা বা তাপ কোন দিক থেকে কোন দিকে যায়, তাপ কোন দিক থেকে কোন দিকে যায়, তাপ উষ্ণ বস্তু থেকে শীতল বস্তুর দিকে যায়। মানে গরম পানির মধ্যে তুমি যে বরফ ছেড়ে দাও, তাহলে বরফ থেকে তাপ গরম পানি থেকে তাপ বরফের দিকে যাবে। মানে গরম পানির তাপমাত্রা আস্তে আস্তে কমবে, বরফের তাপমাত্রা আস্তে আস্তে বাড়বে। তাহলে খেয়াল করো, তাহলে তাপ কোন দিকে যায়? তাপ উষ্ণ বস্তু থেকে শীতল বস্তুর দিকে যায়, বা বলতে পারো উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রার দিকে যায়। বাট এইখানে বলো তো, দুইটার তাপমাত্রা ভাইয়া সেম না? দুইটার তাপমাত্রা কিন্তু সেম। যদি দুইটার তাপমাত্রা সেম হয়, তাহলে এখানে উষ্ণ বস্তু শীতল বস্তু বলে কিছু আছে? নাই, এখানে দুইটার তাপমাত্রা সেম। তো যদি দুটি বস্তুর তাপমাত্রা সেম হয়, তাহলে তাপ কোন দিকে যাবে? তাপ কোথাও যাবে না, কারণ তাপের নিয়মই হচ্ছে উষ্ণ বস্তু থেকে শীতল বস্তুর দিকে যাবে। এখন দুইটা বস্তুর তাপমাত্রা যদি সেম হয়, তাহলে উষ্ণ কোনটা শীতল কোনটা তুমি কিভাবে বুঝবা? বোঝার তো উপায় নাই। অর্থাৎ এই ক্ষেত্রে কোনো তাপের আদান প্রদান হবে না। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা লিখে দিচ্ছি, এই ক্ষেত্রে
তাপের আদান প্রদান হবে না। তাপের, আচ্ছা আমি ইংলিশে লিখি একটু, হ্যাঁ ভাইয়া যে ইংলিশ পারি সেটা একটু তোমাদের একটু দেখাই নাকি, একটু ইংলিশ লিখি। দেখো, নো হিট এক্সচেঞ্জ, তাহলে এই ক্ষেত্রে আমাদের তাপের কোনো আদান প্রদান হবে না, নো হিট এক্সচেঞ্জ। এখন দেখো, তৃতীয় বস্তুর তাপমাত্রা তো 10 ডিগ্রি সেলসিয়াস, আমরা বলছি আবার দ্বিতীয় বস্তুর তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস, তাহলে এই ক্ষেত্রেও কিন্তু কোনো তাপের আদান প্রদান হচ্ছে না, তাই না? আমার কোয়েশ্চেন হচ্ছে, খেয়াল করো কোয়েশ্চেনটা একটু বোঝো, 1 2 3 তিনটারই তো তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস, তার মানে এখানে 1 আর 2 যে সংস্পর্শে আসছে তাদের দুইজনের তাপমাত্রা তো 10 ডিগ্রি সেলসিয়াস করে। এখন কথা হচ্ছে, এখানে কি কোনো তাপের আদান প্রদান হবে? উইল দেয়ার বি এনি হিট এক্সচেঞ্জ? এখানে কি কোনো তাপের আদান প্রদান হবে কিনা? এখানে কোনো তাপের আদান প্রদান হবে কিনা? উত্তর হচ্ছে না ভাইয়া, এখানেও কোনো তাপের আদান প্রদান হবে না। কেন বলতো? কারণ হচ্ছে এখানেও তো আমরা দেখতে পাচ্ছি দুটি বস্তুর তাপমাত্রা সেম, তাহলে এখানে আমাদের আনসার হচ্ছে নো। তাপের আদান প্রদান না হওয়ার কারণে ভাইয়ের মনটা খারাপ হয়ে গেল, বুঝতে পারছো? এখন মন খারাপ হয়ে গেল, এখান থেকে আমরা কিন্তু তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র বলে ফেলতে পারবো। কিভাবে? একটু আসো, একটু বোঝার চেষ্টা করি। দেখো, যদি প্রথম বস্তু আর দ্বিতীয় বস্তু, এই যে দেখো প্রথম বস্তু দ্বিতীয় বস্তু, এই দুইটা বস্তু তৃতীয় বস্তুর সাথে তাপীয় সাম্যাবস্থায় থাকে, তাপীয় সাম্যাবস্থায় আছে না? এই দুইটা বস্তু তাপীয় সাম্যাবস্থা আছে বলেই তো তাপের কোনো আদান প্রদান হয় নাই, দুইটারই টেম্পারেচার সেম। আবার দেখো, এই দুইটা বস্তু তাপীয় সাম্যাবস্থায় আছে, এই জন্য কিন্তু এখানেও কোনো তাপের আদান প্রদান হয় নাই, দুইটা বস্তুরই টেম্পারেচার সেম। তাহলে শূন্যতম সূত্র হচ্ছে এরকম, যদি প্রথম বস্তু এবং দ্বিতীয় বস্তু তৃতীয় কোনো বস্তুর সাথে তাপীয় সাম্যাবস্থায় থাকে বা তাপীয় সমতায় থাকে, তাহলে প্রথম এবং দ্বিতীয় বস্তু নিজেদের মধ্যেও তাপীয় সমতায় থাকবে। এটাই হচ্ছে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। মানে হচ্ছে, যদি আমরা ধরো তিনজন, এখন মনে করো আমি, তুমি এবং সে, তো আমার সাথে তোমার বন্ধুত্ব, আবার তোমার সাথে সের বন্ধুত্ব, তার মানে সের সাথে আমারও বন্ধুত্ব। কেন বলতো? কারণ হচ্ছে তোমার সাথে কিন্তু দুইজনেরই কি সম্পর্ক? বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। তার মানে তুমি স্বভাবতই চাইবা ওই দুইজনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখার জন্য চাইবা। তাহলে খেয়াল করো, প্রথম বস্তুর সাথে তৃতীয় বস্তু যদি তাপের আদান প্রদান না করে এবং দ্বিতীয় বস্তুর সাথে যদি তৃতীয় বস্তু তারাও যদি তাপের আদান প্রদান না করে, অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় বস্তু ওরাও নিজেদের মধ্যে কোনো তাপের আদান প্রদান করবে না। এটাই হচ্ছে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। এবং এখান থেকে আমরা শূন্যতম সূত্রের সংজ্ঞা বা বিবৃতি যেটাই বলি সেটা বলতে পারি। সেটা হচ্ছে, যদি দুটি বস্তু তৃতীয় কোনো বস্তুর সাথে তাপীয় সমতায় থাকে, তবে বস্তু দুটি মানে প্রথম ও দ্বিতীয় বস্তু দুটি নিজেরাও তাপীয় সমতায় থাকবে। আর এটাই হচ্ছে আমাদের তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। এখানে শূন্য বলার মানে কি বুঝছো? এখানে তাপের আদান প্রদান শূন্য, এখান থেকে কথাটা আসছে আমাদের শূন্যতম সূত্র। ঠিক আছে? তো যদি আমাদের দুটি বস্তু তৃতীয় কোনো বস্তুর সাথে তাপীয় সমতায় থাকে, তাহলে ওই দুটি বস্তু নিজেদের মধ্যে তাপীয় সমতায় থাকবে। ঠিক আছে? তো আশা করি আমরা এই জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পেরেছি। ওকে, যদি না বুঝো তাহলে ভাইকে একটু কমেন্টে একটু জানিয়ে দিবা। ঠিক আছে? তাহলে আমরা এরপরে যাই, তাপগতিবিদ্যার প্রথম সূত্র দেখি। তাপগতিবিদ্যার প্রথম সূত্রের বিষয়টা কি? তাপগতিবিদ্যার প্রথম সূত্র আসো দেখি। তাপগতিবিদ্যার প্রথম সূত্র আমরা প্রথমে একটু এই জিনিসটা একটু পড়ে ফেলি। দেখো, তাপগতিবিদ্যার প্রথম সূত্র হচ্ছে, কোন সিস্টেমকে যদি তুমি তাপ দাও, তাহলে সিস্টেমে তুমি তাপ দিয়েছো, মনে করো একটা সিস্টেম, এই সিস্টেমের মধ্যে তুমি তাপ দিয়েছো, হ্যাঁ, মোমের মতো কিছু একটা দিয়ে তুমি মনে করো সিস্টেমটার মধ্যে কি দিয়েছো? তাপ দিয়েছো। তো এই তাপ দেওয়ার ফলে আমাদের কি ঘটবে বলতো? এই যে তাপ দিলে, এই তাপ দেওয়ার ফলে সিস্টেমের মধ্যে কিন্তু গ্যাস আছে, মানে কিছু একটা আছে, কোন একটা উপাদান আছে, ধরো গ্যাস আছে। তো মনে করো তোমার বাসায় যদি আগুন লাগে, তুমি কি স্থিরভাবে বসে থাকবে? তুমি ছোটাছুটি করবা না? অবশ্যই ছোটাছুটি করবা। তো এই গ্যাসের ঘরের মধ্যে তুমি আগুন লাগিয়ে দিয়েছো, স্বাভাবিক তারাও কিন্তু ছোটাছুটি করবে। তো শুরুতে গ্যাসের যে আয়তন ছিল, এই যে এতটুকু, এই আয়তনটা হচ্ছে আমাদের, এই যে শুরুতে যে গ্যাসের আয়তন ছিল এইটা, এই আয়তনটা কত? এই আয়তনটা হচ্ছে আমাদের V1। আমরা ধরে নিচ্ছি এই আয়তনটা হচ্ছে V1। শুরুতে গ্যাসের যে আয়তন, এই আয়তনটা হচ্ছে আমাদের V1। ঠিক আছে? শুরুতে গ্যাসের আয়তনটা হচ্ছে আমাদের V1। এবং এটা একটা পিস্টন, নরমক্ষম পিস্টন, এটা নড়াচড়া করতে পারে, এটা মুভেবল, এটাকে ধাক্কা দিলে এটা উপরে নিচে উঠে। এখন গ্যাসের মধ্যে তুমি যখন এই সিস্টেমটার মধ্যে যখন তুমি আগুন লাগিয়ে দিয়েছো, তাপ দিয়েছো বা কোনোভাবে তাপ দিয়েছো, তখন হচ্ছে এই গ্যাসের অণুগুলো কিন্তু
কম্পিত হবে, মানে ছোটাছুটি শুরু করবে, এদের মধ্যে গতিশক্তি প্রাপ্ত হবে, তাই না? মানে তাপ দিলে কি হয়, গ্যাসের অণুগুলোর মধ্যে ছোটাছুটি বেড়ে যায়, গতিশক্তি বেড়ে যায়, কম্পন বেড়ে যায়। এগুলো কিন্তু আমরা 9-10-এ পড়ছি, তাই না? আন্তঃআণবিক শক্তি, গতিশক্তি, কণার গতিতত্ত্ব, এইগুলোর মধ্যে পড়েছি। দ্বিতীয় অধ্যায় পড়েছিলাম, কেমিস্ট্রির দ্বিতীয় অধ্যায় পড়েছিলাম ব্যাপন, যে অধ্যায়টা ওই যে পদার্থের অবস্থান সেটা। তো এখন এই আন্দোলনের কারণে বা এই যে ধাক্কাধাক্কির কারণে তারা কিন্তু আস্তে আস্তে পিস্টনে গিয়ে ধাক্কা দিবে, ফলে পিস্টনটা কিন্তু একটু উপরের দিকে উঠে যাবে। উপরে উঠে মনে করো পিস্টনের নতুন অবস্থা হয়েছে এটা, তাহলে আমাদের গ্যাসের এই যে আয়তনটা, এই আয়তনটা কত হয়েছে এখন বলো তো? এই আয়তনটা হয়েছে আমাদের V2, এই আয়তনটা হয়েছে V2। তাহলে দেখো, যখন তুমি তাপ দাও নাই তখন গ্যাসের আয়তন ছিল V1, যখন তুমি সিস্টেমকে তাপ দিয়েছো তখন আয়তন হয়েছে এই যে পুরাটা V2। তাহলে আয়তন বৃদ্ধি পেয়েছে কতটুকু? এতটুকু আয়তন বৃদ্ধি পেয়েছে। এই আয়তন বৃদ্ধিটাকে আমরা কি বলতে পারি? ডেল ভি, বা আমরা এখানে ডিভি বলতে পারি, ডিফারেন্স, ভলিউম ডিফারেন্স, ঠিক আছে? ডিভি মানে এখানে আমাদের আয়তনের পরিবর্তন কতটুকু হয়েছে? ডিভি পরিমাণ হয়েছে। এখন দেখো, আয়তন বৃদ্ধিজনিত কারণে কাজ হয়, এটা আমরা দশম অধ্যায়ে পড়েছি। যারা দশম অধ্যায়ে অলরেডি পড়ে ফেলছো তোমাদের কাছে এটা সহজ। দশম অধ্যায়ে তোমরা একটা জিনিস পড়েছিলে খুব সম্ভবত আমাদের ফিজিক্স ফার্স্ট পেপারের দশম অধ্যায়ে, যে ডব্লিউ ইকুয়াল টু পিভি, পি আর ভি এর গুণফল করলে, মানে চাপ দিয়ে যদি আয়তন সংকোচন বা প্রসারণ করা হয় তাহলে কাজ হয়। মানে এখানে আমরা একটু লিখে রাখি যে আমরা পড়েছিলাম ডব্লিউ ইকুয়াল টু পিভি। ডব্লিউ ইকুয়াল টু পিভি কিভাবে? এককের সাহায্যে একটু বোঝার চেষ্টা করি। দেখো, একক হিসেবে যদি বোঝার চেষ্টা করো, চাপের এসআই একক কি? প্যাসকেল বা নিউটন পার মিটার স্কোয়ার। আয়তনের এসআই একক কি? মিটার কিউব। তো মিটার ইনভার্স টু মিটার কিউব গুণ করলে কত আসে? মিটার। তার মানে নিউটন মিটার। নিউটন মানে কি? বল। মিটার মানে কি? সরণ। বল গুণ সরণ ইকুয়াল টু কি? কাজ, তার মানে জুল। তাহলে দেখো, যেহেতু চাপের একককে আয়তনের একক দিয়ে গুণ করলে কাজের একক পাওয়া যায়, অর্থাৎ আমরা বলতে পারি চাপ এবং আয়তনের গুণফল ইকুয়াল টু কি? কৃতকাজ। ঠিক আছে? তো আশা করি এই জিনিসটা তোমরা বুঝতে পেরেছো কিভাবে আমরা কৃতকাজটা বের করলাম। যেহেতু আমাদের বাম পক্ষ আর ডান পক্ষের একক সেম, এই যে দেখো, ডান পক্ষের একক কি? পিভি, পিভির একক ফাইনালি কি আসতেছে? জুল। আবার ডব্লিউ কাজের একক কি? জুল। তার মানে আমরা বলতে পারি কৃতকাজ সমান হচ্ছে চাপ গুণ আয়তন। তাহলে আয়তন বৃদ্ধি পেলে কাজ হয়। এই সম্পূর্ণ প্রক্রিয়াটাকে আমরা ধরে নিতে হবে এটা একটা সমচাপ প্রক্রিয়ায় ঘটনাটা ঘটেছে। প্রক্রিয়াটাকে আমরা কি ধরে নিব? সমচাপ প্রক্রিয়া। সমচাপ প্রক্রিয়ায় ধরে আমাদেরকে সূত্রটা দাঁড় করাতে হবে। তো সমচাপ প্রক্রিয়া, যদি সমচাপ প্রক্রিয়ায় যদি প্রক্রিয়া মানে এই ঘটনাটা যদি ঘটে, সমচাপ প্রক্রিয়ায় কিন্তু চাপ কনস্ট্যান্ট থাকে পি, তাহলে সেক্ষেত্রে আমরা কৃতকাজ সমান কি লিখতে পারবো? সেক্ষেত্রে আমরা কৃতকাজ ডব্লিউ, এক্ষেত্রে আমাদের যে ডব্লিউ কৃতকাজ সেটা সমান আমরা লিখতে পারবো পি, আর আয়তনের পরিবর্তন হয়েছে তার মানে ডিভি, বা আমরা লিখতে পারবো ডব্লিউ সমান পি ইন্টু ডিভি মানে কি? ভি2 মাইনাস ভি1, শেষ আয়তন বিয়োগ আদি আয়তন। এটা হচ্ছে আমাদের তাপগতিবিদ্যার সাহায্যে কৃতকাজ নির্ণয়ের সূত্র। কখন? সমচাপের ক্ষেত্রে। আমরা নেক্সট ক্লাসে সমচাপ প্রক্রিয়াকৃত কাজ, সমায়তন প্রক্রিয়াকৃত কাজ, সমষ্ণ প্রক্রিয়াকৃত কাজ, রোধতাপীয় প্রক্রিয়াকৃত কাজ এগুলো বের করব। তখন আমরা দেখব যে সমচাপ প্রক্রিয়াকৃত কাজের সূত্র কি? ডব্লিউ সমান পি ইন্টু ভি2 মাইনাস ভি1 বা ডব্লিউ সমান পিডিভি। ঠিক আছে? এটা গেল একটা সূত্র। একটা ঘটনা ঘটে, তাহলে কোন একটা সিস্টেমে যদি তুমি তাপ দাও তাহলে তুমি আয়তন বৃদ্ধি করতে পারবা, যার ফলে কাজ হবে। আরেকটা ঘটনা ঘটে, ওটা প্রথমেই ঘটে, সিস্টেমে তাপ দিলে কিন্তু এই যে কণাগুলো আছে, গ্যাসের অণুগুলো, এগুলো কিন্তু কম্পিত হয়, গতিশক্তি বাড়ে। গতিশক্তি বাড়লে এদের কি হয়? আসলে অভ্যন্তরীণ শক্তি বাড়ে। কেন? কারণ তুমি একজনের শরীরে তুমি ডিস্টার্ব করতেছো, ওরে কিন্তু তুমি আগুন দিয়ে বা তাপ দিয়ে ডিস্টার্ব করতেছো, তখন ও রেগে যাবে না? তো রেগে গেলে কি হবে? ওর ভেতর থেকে একটা শক্তি বেরোবে, মানে অভ্যন্তরীণ শক্তি কিন্তু বৃদ্ধি পাবে। তাহলে আমাদের কোন সিস্টেমে তাপ দিলে অভ্যন্তরীণ শক্তিও কিন্তু পরিবর্তন হয়। তাপ দিলে কিন্তু অভ্যন্তরীণ শক্তি বাড়ে, আর তাপ যদি অপসারণ করো তাহলে অভ্যন্তরীণ শক্তি কমে। এবং এই অভ্যন্তরীণ শক্তির বৃদ্ধির ফলে বা অভ্যন্তরীণ শক্তি পরিবর্তনের ফলেও কিন্তু আমাদের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। মোট কথা হচ্ছে, একটা সিস্টেমে যদি আমরা তাপ দিই তাহলে ওই সিস্টেমে কাজ হয় এবং ওই সিস্টেমে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পায়। এই যে ঘটনাটা, এটাই হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র। তাপগতিবিদ্যার প্রথম সূত্র হচ্ছে এরকম: কোন একটি সিস্টেমে যদি আমরা বাইরে থেকে তাপ শক্তি সরবরাহ করি তাহলে ওই তাপ শক্তির কিছু অংশ সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বাড়াতে সাহায্য করে। মানে প্রথমে তো এই অভ্যন্তরীণ শক্তি বাড়বে, বাড়ার পরে তারা আয়তন বৃদ্ধি করবে। তাহলে যেই তাপটা তুমি দিচ্ছ এই তাপটা দুইটা অংশে ভাগ হয়, দুইটা কাজ করে, দুইটা জিনিস করে।
এই যে তাপ দিলা, এই সরবরাহকৃত তাপের একটা অংশ সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বাড়াতে সাহায্য করবে, আর বাকি অংশ দিয়ে সিস্টেম কি করবে, কাজ সম্পাদন করবে। এটাই হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র। তাহলে এই সূত্রের আলোকে আমরা জিনিসটা এইভাবে লিখতে পারি। দেখো, তাপগতিবিদ্যার প্রথম সূত্রে বিবৃতি, বিবৃতি কিন্তু অবশ্যই মাস্ট বি তোমাদেরকে মুখস্থ রাখতে হবে। কেন? কারণ কতে আসবে তাপগতিবিদ্যার প্রথম সূত্র বিবৃত করো, তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র বিবৃত করো, এগুলো কিন্তু আসবে। তো তাপগতিবিদ্যার প্রথম সূত্র হচ্ছে সিস্টেমে প্রদত্ত তাপশক্তি এখন কিছু অংশ অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করে এবং বাকি যে অংশটা থাকবে সেটা দিয়ে কাজ সম্পন্ন করে। তাহলে এখানে এই যে তাপ শক্তি, সিস্টেমে প্রদত্ত তাপ শক্তি, এই যে প্রদত্ত তাপ শক্তি, তারপর হচ্ছে কি অভ্যন্তরীণ শক্তি, আরেকটা কি কাজ। এই তাপ শক্তিটাকে আমরা বলি কিউ, এই তাপ শক্তিকে আমরা কি বলি, কিউ। তারপর এই যে আমাদের অভ্যন্তরীণ শক্তি, এটাকে আমরা বলি ইউ, আর কাজকে আমরা বলি কি ডব্লিউ। বাট এখানে একটা কোয়েশ্চেন আছে, এখানে এটাকে শুধু তাপশক্তিকে কিউ বলে না, বরং ডিফারেন্স অফ কিউ বা তাপশক্তির পরিবর্তন বলে। ইউ কে ইউ বলে না, ডিইউ বলে, প্লাস ডিডব্লিউ। এটা হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র। তাপগতিবিদ্যার প্রথম সূত্র এটা ঠাড়া মুখস্থ করবা, কারণ এটার উপরই হচ্ছে আমাদের পরবর্তী তাপগতিবিদ্যার সবকিছু ডিপেন্ড করতেছে। এই ছোট এই যে তিনটা ওয়ার্ড, তিনটা পদ বলা যায়, ডি কিউ সমান ডি ইউ প্লাস ডি ডব্লিউ, এটা এখন আমরা একটু বোঝার চেষ্টা করবো, একটু ফিল করার চেষ্টা করবো। কেন এখানে ডি ইউজ করলাম, কেন আমি শুধু কিউ লিখলাম না, কেন আমি শুধু ইউ লিখলাম না, কেন আমি শুধু ডব্লিউ লিখলাম না, আমরা লিখলাম ডি কিউ সমান ডি ইউ প্লাস ডি ডব্লিউ। তো চলো এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা একটু কক্সবাজার থেকে ঘুরে আসি। মনে করো তোমাদের মধ্যে কোনো একটা ফ্রেন্ড আছে যে কিনা খুব শো অফ করতে পছন্দ করে, যেখানে যাই ছবি টবি তুলে একদম হাহাকার অবস্থা। তো তোমরা তাকে অত একটা বিশ্বাস করো না, বা জানো যে সে হচ্ছে একটু অন্যরকম টাইপের আর কি, একটু মনে করো মানে একটু ভাবুক, একটু ভাব নিতে চায়, একটু শো অফ করতে চায়। তো একবার হচ্ছে সে ধরো কক্সবাজার গিয়েছে, তোমাদেরকে ফোন দিয়ে বলেছে আমি এখন কক্সবাজার আছি। তো তোমরা তাকে বললা যে তুই যে কক্সবাজার আছিস প্রমাণ দে। সে হচ্ছে ছবি টবি তুলে ভিডিও টিডিও করে তোমাকে পাঠাইছে তোমাদের, তোমরা তাও বিশ্বাস করতেছো না। কেন? কারণ তোমরা বলতেছো তুই এডিট করে এগুলা করছিস। আচ্ছা ভালো কথা, এখন সে তো নাছর বান্দা, তার কথা হচ্ছে না আমি এডিট করে করি নাই, আমি প্রমাণ দিব। তখন তোমরা তাকে প্রমাণের জন্য বলছো এক কাজ করবি, তুই কক্সবাজার গেছিস, কক্সবাজার থেকে এক বালতি নোনা পানি নিয়ে আসবি। কি নিয়ে আসবে? কক্সবাজার থেকে এক বালতি নোনা পানি নিয়ে আসবে আসার সময়। তখন আমরা বিশ্বাস করবো যে না তুই সত্যি কক্সবাজার গেছিস। এখন যে কথা সেই কাজ, সে হচ্ছে কক্সবাজার থেকে এক বালতি নোনা পানি তুলছে, নোনা পানি তুলে হচ্ছে নিয়ে আসছে তোমাদের কাছে। এখন এই কক্সবাজার থেকে নোনা পানি আনার কারণে তোমরা তাকে বিশ্বাস করছো কি করছো না এটা তো আমি জানি না, বাট এর মাধ্যমে আমরা হচ্ছে ডি কিউ ডি ইউ ডি ডব্লিউটা ব্যাখ্যা করতে পারবো। কিভাবে? দেখো, এখন সে যে এক বালতি নোনা পানি আনছে, সে কি জানে, সে কি বের করতে পারবে মানে এক বালতি নোনা পানি তোলার আগে ওই কক্সবাজারের যে সমুদ্র আছে মানে বঙ্গোপসাগর, সেই বঙ্গোপসাগরে কতটুকু পানি ছিল, কত বালতি পানি ছিল? পারবে না কিন্তু। মানে কি বললাম, বঙ্গোপসাগরের আদি পানির পরিমাণ কত বালতি, এটা কি সে বের করতে পারবে? এটা কি সে জানে? জানে না। আবার এক বালতি পানি তোলার পর এখন কক্সবাজারের ওই সমুদ্রে বঙ্গোপসাগরে কতটুকু পানি আছে, এটা কি সে বের করতে পারবে? পারবে না। তার মানে সে ইনিশিয়াল পানির পরিমাণও বের করতে পারবে না, ফাইনাল পানির পরিমাণও কিন্তু বের করতে পারবে না। এই তেমনি ভাবে আমরা একটা তাপগতিবিদ্যার সিস্টেমের ইনিশিয়াল কিউ বের করতে পারি না। মানে এই যে সিস্টেমটা, এই সিস্টেমটার মধ্যে তুমি তাপ দিছো, তুমি কতটুকু তাপ দিছো এটা তুমি জানো, কারণ তুমি তো এটা নিজে দিচ্ছ। তো এই তাপটা তুমি বের করতে পারবে যে আমি ঠিক এতটুকু তাপ দিছি। বাট এই তাপটা দেওয়ার আগে, মনে করো এই তাপটা নাই, এই তাপটা দেওয়ার আগেও কিন্তু এই সিস্টেমের মধ্যে একটা তাপ শক্তি ছিল, যেটাকে আমরা বলতেছি কিউ আই। তাহলে এই তাপটা দেওয়ার আগে কিন্তু সিস্টেমের মধ্যে একটা তাপ শক্তি ছিল কিউ আই। আবার এই তাপটা দেওয়ার পরে কিন্তু সিস্টেমের নতুন তাপ শক্তি চেঞ্জ হয়ে হয়েছে কি কিউ এফ। কথা হচ্ছে তুমি কিউআই কত জানো না, তুমি কিউএফ কত এটাও জানো না। তুমি কি জানো? তুমি শুধু জানো কিউএফ মাইনাস কিউআই কত এটা জানো। কেন? কারণ এটা হচ্ছে ঠিক ওই পরিমাণ তাপ, এটা হচ্ছে ডিকিউ, যেটা হচ্ছে তুমি দিছো। মানে তুমি জানো কতটুকু দিছো, বাট তাপ দেওয়ার আগে সিস্টেমের তাপ শক্তি কত ছিল এটাও তুমি বের করতে পারবে না, মানে প্র্যাকটিক্যালি বের করা যায় না। এমনি ম্যাথের মধ্যে যদি কেউ যদি দিয়ে দেয় প্রশ্নকর্তা, তাহলে ওটা হচ্ছে অন্য হিসাব। যেমন একটু পরে আমরা একটা ম্যাথ দেখবো, প্রশ্নকর্তা প্রাথমিক তাপ শক্তি দিয়ে দিচ্ছে, ওটা হচ্ছে অন্য হিসাব। বাট প্র্যাকটিক্যালি আমরা কিউআই কিউএফ বের করতে পারি না, আমরা বের করতে পারি কি এদের পার্থক্য। এই জন্য আমরা ডি কিউ ইউজ করি। ঠিক একইভাবে তাপ শক্তি দেওয়ার আগে অভ্যন্তরীণ শক্তি কতটুকু ছিল, মানে ইউআই 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 তুমি বের করতে পারবে না, ইউএফ এটাও তুমি বের করতে পারবে না। তুমি বের করতে পারবে কি এদের মধ্যে যে পার্থক্য ডি। একইভাবে শুরুতেও কিন্তু এটার একটু আয়তন ছিল, তার মানে কিন্তু এটা এই তাপ দেওয়ার আগেও কিন্তু আয়তন ছিল, চাপ ছিল, তার মানে শুরুতেও কিন্তু একটা কাজ ছিল পিবি ওয়ান।
এটা তুমি বের করতে পারবা না। PV1 মানে কি W1, আবার PV2 WF W ফাইনাল, এগুলো কিন্তু তুমি বের করতে পারবা না। তুমি বের করতে পারবা কি জানো? তাপ দেওয়ার কারণে কতটুকু কাজ হয়েছে সেটা তুমি বের করতে পারবা। তো আশা করি আমরা বুঝতে পেরেছি যে আমরা আসলে একটা সিস্টেমে, তাপগতিবিদ্যার ক্ষেত্রে একটা সিস্টেমের আদি এবং শেষ কোনো কিছুই বের করতে পারি না। আমরা বের করতে পারি তাপ শক্তি কতটুকু দিয়েছি সেটা, তাপ শক্তি দেওয়ার কারণে কতটুকু অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি বা হ্রাস পেয়েছে সেটা, এবং তাপ শক্তি দেওয়ার কারণে কতটুকু কাজ হয়েছে সেটা। তার মানে আমরা হচ্ছে সবসময় ডিফারেন্সটা বের করতে পারি, পরিবর্তন বের করতে পারি। আমরা ইনিশিয়ালটাও বের করতে পারি না, ফাইনালটাও বের করতে পারি না। এই জন্য তাপগতিবিদ্যার প্রথম সূত্রে আমরা ডি যুক্ত করে দিই। কিউ সমান ইউ প্লাস ডব্লিউ লেখার কোনো সুযোগ নাই, লিখতে হবে ডি কিউ সমান ডি ইউ প্লাস ডি ডব্লিউ। কেন? কারণ তুমি তাপশক্তি দেওয়ার আগেও সিস্টেমের মধ্যে তাপশক্তি ছিল, যেটা হচ্ছে ইনিশিয়াল তাপশক্তি, ওটা হচ্ছে তুমি বের করতে পারতেছো না। তুমি বের করতেছো তুমি কতটুকু তাপ দিয়েছো, ওটাই কিন্তু তাপশক্তির পরিবর্তন। তাপশক্তির পরিবর্তন, তুমি তাপশক্তি সরবরাহ করার কারণে কতটুকু অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হয়েছে সেটা তুমি বের করতে পারবা। আদি অভ্যন্তরীণ শক্তি, শেষ অভ্যন্তরীণ শক্তি তুমি বের করতে পারবা না। আবার কতটুকু কাজ হয়েছে তোমার দেওয়া তাপশক্তির কারণে সেটা তুমি বের করতে পারবা, বাট আদি কাজ শেষ কাজ তুমি বের করতে পারবা না। আশা করি আমরা গোটা বিষয়টা ভালো করে বুঝতে পেরেছি। এখন এটা কি বোঝাটা খুব জরুরি একাডেমিকের জন্য? উত্তর হচ্ছে না। যার মাথায় ঢুকছে খুব ভালো কথা, যার মাথায় ঢুকে নাই পরে আবার ইউটিউবে যখন ক্লাসটা দিব আরেকবার ঢুকানোর চেষ্টা করবা, বারবার ঢুকানোর চেষ্টা করবা। এরপরে যদি না ঢুকে তাহলে হচ্ছে আল্লাহু আকবার বইলা তুমি হচ্ছে মুখস্থ করে ফেলবা, শেষ, কোনো কথা নেই। ওকে, তো মুখস্থ করতে পারলেই হইলো। একাডেমিকের জন্য মুখস্থ ইজ এনাফ। কোন পাগলে বলছে যে সায়েন্স পড়লে মুখস্থ করতে হয় না? সায়েন্সে মুখস্থ আরো বেশি করতে হয়। সায়েন্সে তুমি প্রথমে বুঝবা, বুঝার পরে ঠাড়া মুখস্থ। কেন বলো তো? তুমি মনে করো বললা যে স্যার বা ভাইয়া আমি ডি কিউ সমান ডিউ প্লাস ডি ডব্লিউ আমি বুঝছি, পরীক্ষার হলে তুমি সূত্রটা গেছো ভুলে, তোমার এই বোঝা দিয়ে কি লাভ হবে আমাকে বলো? তুমি বুঝছো, বুঝা উল্টাই ফেলছো, ডি কিউ সমান ডিউ প্লাস ডি ডব্লিউ তুমি একদম সব বুঝছো। পরীক্ষার সময় তুমি বলতেছো ডি কিউ সমান ডিউ প্লাস ডি ডব্লিউ হবে, নাকি ডিউ সমান ডি কিউ প্লাস ডি ডব্লিউ হবে, নাকি ডি ডব্লিউ সমান ডি কিউ প্লাস ডিউ হবে, এবং তুমি কনফিউশনে পড়ে গেছো। তো তোমার এই বোঝা দিয়ে কি লাভ হইলো তুমি ভাইয়াকে বোঝাও। এই বোঝা দিয়ে কি আদৌ কোনো লাভ হয়েছে? এই বোঝা দিয়ে কিন্তু আদৌ কোনো লাভ হয়নি। তার মানে আমার কথা হচ্ছে কি জানো, প্রথমে বুঝবা, মনে প্রাণে বুঝবা, একদম অন্তরাত্মা দিয়ে বুঝবা। তোমার বোঝার একটা ক্যাপাসিটি আছে, ওই ক্যাপাসিটি পার হয়ে গেলে তুমি বুঝবা। আর তুমি এটা মানে আজকে বুঝতেছো না, আবার পরের দিন আবার চেষ্টা করবা। এবার চেষ্টা করতে করতে পরীক্ষার সময় চলে আসবে। বাট একটা জিনিস মাথায় রাখবা, মুখস্থ করতে হবে। ঠিক আছে, মুখস্থ করতে হবে। তুমি যে মুখস্থ করতে পারো, মুখস্থ বিদ্যা যার যত ভালো, এডমিশনে ভালো করার সুবিধা তার তত বেশি। আবল তাবল মুখস্থ করতে কিন্তু আমি বলি নাই, আমি বলছি বোঝার সর্বোচ্চ চেষ্টা করবা। বুঝা ফেলছো তারপরে তুমি মুখস্থ করবা। সূত্র তো মুখস্থ করতে হবে, সূত্র তো বুঝছো ভালো কথা, কনসেপ্ট বুঝছো, বাট সূত্রটা তো তোমার মুখস্থ থাকতে হবে, মাথায় থাকতে হবে, তাই না? সূত্র মাথায় না থাকলে তুমি কি বুঝলা? তার মানে বুঝছো এবং মুখস্থ করবা। ঠিক আছে, এখন আসলে তাপগতিবিদ্যার প্রথম সূত্রে আমাদের যে আমরা দেখলাম ডি কিউ, ডি ইউ, ডি ডব্লিউ, এগুলোর সিগনিফিকেন্স আছে। ডি কিউ দিয়ে কি বোঝায়, ডি ইউ দিয়ে কি বোঝায়, ডি ডব্লিউ দিয়ে কি বোঝায়, এগুলো সিগনিফিকেন্স আছে। এবং একটা মজার ব্যাপার কি জানো, তুমি এগুলো পজিটিভ নেগেটিভ ধরার উপর ডিপেন্ড করে। মানে তুমি যদি তোমার ইচ্ছা মতো পজিটিভ নেগেটিভ বসো তাহলে উত্তর কাটা যাবে। তোমার ডি কিউ কখন পজিটিভ হবে, নেগেটিভ হবে, ডি ইউ কখন পজিটিভ হবে, নেগেটিভ হবে, ডি ডব্লিউ কখন পজিটিভ হবে, নেগেটিভ হবে, এটা তোমাকে বুঝতে হবে। তো এটা বোঝার জন্য আমি এই চার্টটা বানাইছি। এই চার্টটা তোমাদেরকে ভালো করে বুঝাই দিচ্ছি, আশা করি তোমরা খুব ক্লিয়ারলি বুঝতে পারবে। খেয়াল করো চার্টটা। ডি কিউ কখন পজিটিভ হবে? ভাই ডি কিউ কি? তাপ শক্তি। সিস্টেমকে তুমি যদি তাপ দাও, সিস্টেমকে তুমি যদি তাপ শক্তি দাও, যেমন হচ্ছে তুমি চুলার আগুন জ্বালাই দিছো, কেটলিতে পানি গরম হচ্ছে, তাহলে কেটলি হচ্ছে সিস্টেম, তাহলে কেটলির পানি তুমি গরম করার জন্য কেটলিকে কিন্তু তুমি তাপ দিচ্ছ, তাহলে এটা হচ্ছে আমাদের সেক্ষেত্রে ডি কিউর মান পজিটিভ। এখন মনে করো চা বানানো শেষ, চা বানানো শেষ, তুমি চা নিয়ে বলছো, এখন তুমি চুলা বন্ধ করে দিছো। এখন কিন্তু আস্তে আস্তে কেটলির মধ্যে যদি কোনো পানি অবশিষ্ট থাকে সেটা কিন্তু আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে। কেন? কারণ এখন কেটলির পানিটা বা কেটলিটা এখন হচ্ছে পরিবেশে মানে রান্নাঘরে তাপটা বর্জন করতেছে। তাহলে কেটলিটা কি? সিস্টেম। অর্থাৎ সিস্টেম যদি পরিবেশে তাপ বর্জন করে তাহলে ডি কিউ নেগেটিভ। আমার সাথে সাথে এগুলো পড়বা, মাথায় নাও যে সিস্টেম যদি তাপ গ্রহণ করে তাহলে ডি কিউ পজিটিভ, সিস্টেম যদি তাপ বর্জন করে তাহলে ডি কিউ নেগেটিভ। এখন আসলে ডি ইউ, সিস্টেম তো তাপ গ্রহণ করছে, তাই না? সিস্টেম যদি তাপ গ্রহণ করে, মনে করো তুমি অনেক তাপ গ্রহণ করছো, যেমন আমি বলছি না আজকে ক্লাসের শুরুতে যে আমি দৌড়ে আসছি, আমি হাঁপাই গেছি। কেন? কারণ আমি তাপ গ্রহণ করছি, এই জন্য আমার কি আমার মধ্যে অনেক উত্তেজনা কাজ করতেছিল, না হাঁপিয়ে গেছিলাম, অনেক উত্তেজনা কাজ করছে। তার মানে কি আমার অভ্যন্তরীণ শক্তি বেড়ে গেছিল, বৃদ্ধি পাইছে। এখন কিন্তু দেখবে সময়ের সাথে সাথে যারা প্রথম থেকে ক্লাস করতেছো তারা দেখবে যে সময়ের সাথে সাথে এখন হচ্ছে আমি একটু স্টেবল হয়ে গেছি, তাই না?
কারণ কি আস্তে আস্তে হচ্ছে আমার অভ্যন্তরীণ শক্তি যে আমার যে একটু উত্তেজিত, এই যে উত্তেজিত 27 কে পড়াইতে গিয়ে আমার যে উত্তেজনা বেড়ে গেছিল, উত্তেজনাটা আস্তে আস্তে একটু কমে আসছে, তাই না? তোমরা তো উত্তেজিত 27, তো উত্তেজনা ধরে রাখো, একদম এডমিশন পর্যন্ত ধরে রাখতে হবে। তাহলে দেখো, তাহলে যখন সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি কখন বৃদ্ধি পাবে? সিস্টেম যদি তাপ গ্রহণ করে। রিলেট করে পড়বে, হ্যাঁ? সিস্টেম যদি তাপ গ্রহণ করে তাহলে সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাবে। আর সিস্টেম যদি পরিবেশে তাপ বর্জন করে দেয়, তোমার অনেক উত্তেজনা ছিল, তুমি কিছু উত্তেজনা আরেকজনকে দিয়ে দিছো, মানে বর্জন করে দিছো, তাহলে কিন্তু তোমার অভ্যন্তরীণ শক্তি হ্রাস পাবে। তাহলে দেখো, যখন সিস্টেম ডিকিউ কখন পজিটিভ? সিস্টেম যখন পরিবেশ থেকে তাপ গ্রহণ করে তখন ডিকিউ পজিটিভ। সিস্টেম যদি পরিবেশ থেকে তাপ গ্রহণ করে তাহলে সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাবে, ফলে ডিইউ পজিটিভ। আর সিস্টেম যদি পরিবেশে তাপ বর্জন করে তাহলে ডিকিউ নেগেটিভ। আর সিস্টেম যদি পরিবেশে তাপ বর্জন করে তাহলে সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি হ্রাস পাবে, ফলে ডিইউ নেগেটিভ। ডিডব্লিউ একটু বোঝো, ভালো করে বোঝার আছে। এখন মনে করো সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি অনেক বেড়ে গেছে, এই যে ডিইউ, এই যে ডিইউ, এই যে দেখো ডিইউটা পজিটিভ, সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি অনেক বেড়ে গেছে। এখন মনে করো তোমার কাছে অনেক টাকা আছে, তাহলে তুমি জাকাত সদকা এগুলো করবা স্বাভাবিক, পরিবেশের মধ্যে মানে সমাজ সেবা করবা, পরিবেশ মানে সমাজ। তাহলে দেখো, সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি যদি অনেক বেড়ে যায় তাহলে সিস্টেম পরিবেশের উপর কাজ করবে। সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি যদি অনেক বেড়ে যায় তাহলে সিস্টেম পরিবেশের উপর কাজ করবে। তার মানে কি, সিস্টেম হচ্ছে অনেক বড় লোক হয়ে গেছে, অভ্যন্তরীণ শক্তি বেড়ে গেছে, মানে কি সিস্টেম অনেক বড় লোক হয়ে গেছে, তখন সে তার টাকা কিলবিল করতেছে, তখন হচ্ছে সে হচ্ছে জনসেবা করে বেড়াবে। তার মানে সে হচ্ছে তখন কি করবে? সে হচ্ছে পরিবেশের উপর কাজ করবে। তাহলে সিস্টেম যদি পরিবেশের উপর কাজ করে তাহলে ডিডব্লিউ পজিটিভ। এখন মনে করো হঠাৎ করে একদিন গরিবের বন্ধু রবিনহুড সে গরিব হয়ে গেছে, মানে দান করতে করতে সে নিজেই গরিব হয়ে গেছে। গরিবের বন্ধু রবিনহুড নিজেই গরিব হয়ে গেছে। তখন দেখো, যাদেরকে সে আগে দিত, দান করতো, ওই পরিবেশের লোকজন তখন ভাববে আমরা 2-4 টাকা করে তাকে একটু সাহায্য করি, যাতে করে সে আবার একটু স্টেবল হয়ে যায়। তার মানে সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি যদি কমে যায় তখন ওই পরিবেশ সিস্টেমের উপর কাজ করবে। তাহলে পরিবেশ যখন সিস্টেমের উপর কাজ করবে তখন ডিডব্লিউ হচ্ছে নেগেটিভ। এইভাবে রিলেট করে হচ্ছে তোমরা জিনিসটা পড়ার চেষ্টা করবা, মাথায় ঢুকাতে হবে, কারণ এটা অনেক ইম্পর্টেন্ট। যখন প্রশ্ন আসে সিকিউতে, তখন আমরা হচ্ছে ঘুলাই ফেলি, ডিকিউ পজিটিভ হবে না নেগেটিভ হবে, ডিইউ পজিটিভ হবে না নেগেটিভ হবে, ডিডব্লিউ পজিটিভ হবে না নেগেটিভ হবে। হ্যাঁ, আরেকবার বলছি, সিস্টেম যদি তাপ গ্রহণ করে, কোত্থেকে? পরিবেশ থেকে। সিস্টেম যদি পরিবেশ থেকে তাপ গ্রহণ করে তাহলে ডিকিউ পজিটিভ। আর সিস্টেম যদি পরিবেশে তাপ বর্জন করে তাহলে ডিকিউ নেগেটিভ। সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি যদি বৃদ্ধি পায় তাহলে ডিইউ পজিটিভ, আর সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি যদি হ্রাস পায় তাহলে ডিইউ নেগেটিভ। সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পেলে সিস্টেম পরিবেশের উপর কাজ করবে, অর্থাৎ সিস্টেম যখন পরিবেশের উপর কাজ করে তখন ডিডব্লিউ পজিটিভ। আর সিস্টেমের উপর যখন পরিবেশ কাজ করে, মানে পরিবেশ যখন সিস্টেমের উপর কাজ করে তখন ডিডব্লিউ নেগেটিভ। তো এই জিনিসটা আমি তো বললাম বারবারই, এখন তোমাদের যদি তাও যে বুঝতে অসুবিধা হয় তোমরা পরবর্তীতে বারবার টেনে টেনে জিনিসটা হচ্ছে আমার সাথে সাথে হচ্ছে তোতা পাখির মতো বলবা, দেখবা যে আস্তে আস্তে এটা ব্রেনের মধ্যে ঢুকে গেছে, ঠিক আছে? বা নিজে নিজে কথা বলবা। আমরা যখন স্টুডেন্ট লাইফে যখন পড়তাম তখন আমরা নিজে বুঝাইতাম, মানে বলতাম এই বুঝছিস, এটা এমনি, এটা এমনি, এটা এমনি, এটা এমনি। মানে বাইরে থেকে কেউ দেখলে মনে করতো যে নিজের সাথে বিড়বিড় করতেছে, পাগল নাকি, পাগলের মতোই পড়তে হবে, বুঝতে পারছো? আর এখন তো কম্পিটিশন আরো বেশি, পাগলের মতোই পড়তে হবে আসলে। হ্যাঁ, যদি তোমার আব্বা মা তোমার পড়াশোনা দেখে যদি মনে করে না আমার ছেলে বা আমার মেয়ে তো মানসিকভাবে অসুস্থ হয়ে যেতেছে মনে হয়, মানে ভয় পাই তোমার পড়াশোনা দেখে, তাহলে বুঝবা যে তুমি সঠিক ট্র্যাকে আসছো। মানে তারাও স্যাটিসফাইড হয়ে গেছে তোমার পড়াশোনা দেখা, যে এবার আর পড়তে হবে না, এখন ঘুমাও বা এখন একটু রেস্ট নাও, এই কথাটা যদি তাদের মুখ থেকে যদি বের হয় তাহলে তুমি বুঝবা যে না তুমি সঠিক ট্র্যাকে আসো। আর তারা যদি এই কথা বলে যে না তুমি সারাদিন মোবাইল টিপো, সারাদিন খেলো, তাহলে তো তুমি সঠিক ট্র্যাকে নেই, ঠিক আছে? তো এটা মাথায় রাখবা। তাহলে আসো আমরা একটা ম্যাথ করে আমরা ডিকিউ, ডিইউ, ডিডব্লিউ এগুলোর প্যাচ পোচ এগুলো সব আমরা বুঝি, ঠিক আছে? এগুলো আমরা একটু বুঝি, হ্যাঁ, ম্যাথটা করে আমরা এটা একটু বোঝার চেষ্টা করি। দাঁড়াও, আর হচ্ছে আমরা তাহলে একটু বোঝার চেষ্টা করি। হ্যাঁ, আমাদের তাপগতিবিদ্যার একটা সিস্টেমে তাপগতিবিদ্যার একটি সিস্টেমের একটি নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ এমন ভাবে পরিবর্তন হলো যাতে গ্যাসটি 20 জুল তাপ ত্যাগ করলো। গ্যাস তাপ ত্যাগ করছে এবং গ্যাসের উপর 8 জুল কাজ হলো। প্রাথমিক অভ্যন্তরীণ শক্তি 30 জুল। ভাই একটু আগে আমি বলছিলাম যে অভ্যন্তরীণ শক্তি মানে কোনো কিছুই প্রাথমিক আর চূড়ান্ত বের করা যায় না, কিন্তু যদি প্রশ্নকর্তা দিয়ে দেয় ওটা হচ্ছে অন্য হিসাব।
তো এখানে প্রশ্নকর্তা প্রাথমিক অভ্যন্তরীণ শক্তি দিয়ে দিচ্ছে, বের করতে বলছে চূড়ান্ত অভ্যন্তরীণ শক্তি কত। চলো আমরা আগে দেখি মারপেজ গুলো একটু দেখি। তাপ ত্যাগ করছে, তাপ, তাপ মানে কি ডিকিউ, এখানে ডিকিউ, ডিকিউ সমান কত, এই যে তাপ ত্যাগ করার যে ব্যাপারটা, গ্যাস তাপ ত্যাগ করছে তাই না, গ্যাস তাপ ত্যাগ করলো, গ্যাস কোথায় আছে ভাই, গ্যাস একটা সিস্টেমের ভেতরে আছে, তার মানে সিস্টেম তাপ ত্যাগ করেছে, মানে সিস্টেম তাপ বর্জন করেছে। সিস্টেম তাপ বর্জন করলে ডিকিউ কি নেগেটিভ, সিস্টেম তাপ গ্রহণ করলে, এই যে উপরে পড়ছে, এই যে দেখো সিস্টেম যখন তাপ গ্রহণ করে, এই যে গ্রহণ, গ্রহণ করলে পজিটিভ, বর্জন করলে নেগেটিভ। তো আমার তো ওখানে লেখা আছে কি সিস্টেম তাপ ত্যাগ করছে, ত্যাগ করলো, ত্যাগ মানে কি বর্জন করলো, অর্থাৎ সিস্টেম যদি তাপ বর্জন করে তাহলে কিন্তু আমাদের ডিকিউ নেগেটিভ, অর্থাৎ এখানে ডিকিউর মান হচ্ছে -20 জুল। এখন পরীক্ষায় তুমি যদি 20 জুল লেখো তাহলে তোমার একটা অদ্ভুত আনসার আসবে, তুমি পারবে না, মানে হইলো না, ঠিক আছে, স্বপ্ন পূরণ কিন্তু হইলো না। তারপর দেখো, তারপর হচ্ছে গ্যাসের উপর 8 জুল কাজ হয়েছে, গ্যাসের উপর কাজ হয়েছে, গ্যাস কোথায় সিস্টেম, তাহলে সিস্টেমের উপর কাজ হয়েছে, সিস্টেমের উপর কে কাজ করে, পরিবেশ সিস্টেমের উপর কাজ করছে। হ্যাঁ, পরিবেশ জানে কখন সিস্টেমের উপর কাজ করে, যখন গরিবের বন্ধু রবিনহুড নিজেই গরিব হয়ে যায়। তাহলে পরিবেশ যদি সিস্টেমের উপর কাজ করে তাহলে ডিডব্লিউ কি নেগেটিভ, ঠিক আছে, পরিবেশ সিস্টেমের উপর কাজ করছে, মানে যেই পরিবেশকে একসময় সিস্টেম চালাইতো, যেই পরিবেশের উপর একসময় সিস্টেম কাজ করতো, সেই সিস্টেমের উপর আজ পরিবেশ কাজ করতেছে। তার মানে কি সিস্টেম গরিব হয়ে গেছে, অভ্যন্তরীণ শক্তি কমে গেছে, অভ্যন্তরীণ শক্তি কমে গেলে ডিইউ নেগেটিভ, অভ্যন্তরীণ শক্তি কমে গেলে পরিবেশ সিস্টেমের উপর কাজ করে, ফলে ডিডব্লিউ নেগেটিভ। বলছে প্রাথমিক অভ্যন্তরীণ শক্তি ইউআই 30 জুল, বের করতে বলছে চূড়ান্ত অভ্যন্তরীণ শক্তি ইউএফ কত। তো তুমি ইউআই ইউএফ এর সাথে ডিকিউ ডিডব্লিউ কোনো সূত্র শিখো নাই, তুমি শিখছো ডিইউ এর সাথে সূত্র। তো আমরা একটু কষ্ট করে ডিইউ বের করব। এই ডিইউ মানে হচ্ছে আমাদের ইউ ফাইনাল মাইনাস ইউ ইনিশিয়াল। তাহলে আমরা চলো শুরু করি। হ্যাঁ দেখো, আমরা জানি আমরা কি জানি, আমরা জানি তাপগতিবিদ্যার প্রথম সূত্রানুযায়ী ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডব্লিউ। বের করতে হবে কিন্তু ইউ ফাইনাল, হ্যাঁ ইউ ফাইনাল বের করতে হবে। এই যে দেখো ইউ ফাইনালটা আমাদেরকে বের করতে হবে, হ্যাঁ ইউ ফাইনাল। তাহলে আমরা লিখবো বা ডিইউ সমান ডিকিউ মাইনাস ডিডব্লিউ, এপাশ ওপাশ করছি, তাহলে ডিইউর মধ্যে কি আছে, ইউ ফাইনাল মাইনাস ইউ ইনিশিয়াল সমান ডিকিউ মাইনাস ডিডব্লিউ। তাহলে ইউ ফাইনাল কত আসবে, ইউআইটা ওদিকে গেলে প্লাসের হবে, তাহলে ডিকিউ মাইনাস ডিডব্লিউ প্লাস ইউ ইনিশিয়াল। তো ইউ ফাইনাল কত আসবে, মান বসিয়ে দাও, ডিকিউর মান হচ্ছে -20, ডিকিউর মান হচ্ছে -20 মাইনাস ডিডব্লিউ মান হচ্ছে -8 প্লাস ইউ ইনিশিয়াল হচ্ছে 30। তো আমরা যদি হিসাব করি তাহলে ইউ ফাইনাল আমাদের আসবে -20 মাইনাস মাইনাসে +8, -20 প্লাস 8 প্লাস 30, তার মানে আমাদের কত আসতেছে, 38 থেকে 20 বিয়োগ করলে 18 জুল। তো আমাদের আনসার হচ্ছে 18 জুল। ঠিক আছে, তো এই তো আমাদের সহজ একটা অঙ্ক, খেয়াল করো। তাহলে আমরা কি শুধুমাত্র আমরা যদি এতটুকু বুঝে থাকি যে কখন ডিকিউ পজিটিভ হবে, কখন ডিকিউ নেগেটিভ হবে, কখন ডিইউ পজিটিভ হবে, কখন ডিইউ নেগেটিভ হবে, কখন ডিডব্লিউ পজিটিভ হবে, কখন ডিডব্লিউ নেগেটিভ হবে, তাহলে কিন্তু আমরা এই ধরনের অঙ্ক ঠাস ঠাস করে ফেলতে পারবো। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা চলো এখন এই জিনিসটা একটু পড়ি। হ্যাঁ, এবং এই যে রূপান্তর, 4 রকমের রূপান্তর সূত্র পড়বো আজকে। এই 4 রকমের রূপান্তর সূত্র পড়লেই আমাদের হচ্ছে মোটামুটি আজকের ক্লাস শেষ। ঠিক আছে, আজকে আমরা 4 রকমের রূপান্তর সূত্র, এই পিডিএফটা মোট হচ্ছে কত পেজ, এই পিডিএফটা মনে হয় মোটামুটি প্রায় 31 পেজ, হ্যাঁ 33টা পেজ, 33 পেজের একটা পিডিএফ এটা। বাট হচ্ছে এই পিডিএফটা আমরা 2 দিনে পড়বো, মানে আজকে আমরা এতটুকু পড়বো, কালকে আবার বাকি অংশটা পড়বো। ঠিক আছে, তো আমরা একটু খেয়াল করি সমচাপ প্রক্রিয়ায় তাপগতিবিদ্যার প্রথম সূত্রের রূপান্তর। একদম প্রথম দিকে বলছিলাম, শুরুতে বলছিলাম যে আমরা 4 রকমের তাপগতীয় প্রক্রিয়ার ক্ষেত্রে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের রূপান্তরটা দেখব। 4 রকমের প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্রের রূপান্তর দেখব। তাহলে আমরা যদি দেখি প্রথমে সমচাপ প্রক্রিয়ার ক্ষেত্রে, চলো দেখি সমচাপ প্রক্রিয়ার ক্ষেত্রে আমাদের তাপগতিবিদ্যার প্রথম সূত্রের রূপান্তর কি হবে। দেখো আমরা জানি তাপগতিবিদ্যার প্রথম সূত্র হচ্ছে ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডব্লিউ। হ্যাঁ একটু আগে লিখছিলাম না, সমচাপ প্রক্রিয়ায় চাপ কনস্ট্যান্ট থাকে, আয়তনটা চেঞ্জ হয়, মানে ডিভি হয়। সমচাপ প্রক্রিয়ায় ডিডব্লিউ সমান কত, পিডিভি। আমরা একটু আগে পড়ছিলাম, মনে আছে, সমচাপ প্রক্রিয়ায় আমাদের যে ডিডব্লিউ, এই ডিডব্লিউ সমান হচ্ছে পিডিভি।
এটা কিন্তু আমরা একটু আগে পড়েছি, তাহলে আমরা এটা এখানে লিখবো। তাহলে বা ডিকিউ সমান ডিইউ প্লাস পিডিবি। আবার আমরা পড়েছিলাম এই যে আমাদের পিডিবি, এই যে ডিভি, ডিভি সমান কিন্তু ভি2 মাইনাস ভি1, শেষ আয়তন বিয়োগ আদি আয়তন। তো আমাদের সমচাপ প্রক্রিয়ায় তাপগতিবিদ্যার প্রথম সূত্রের রূপান্তর হচ্ছে দুইটা সূত্রে আমরা মুখস্থ রাখবো। একটা হচ্ছে ডিকিউ সমান ডিইউ প্লাস পিডিবি, আরেকটা হচ্ছে ডিকিউ সমান ডিইউ প্লাস পি ইন্টু ভি2 মাইনাস ভি1। এই দুটি সূত্র হচ্ছে আমাদের সমচাপ প্রক্রিয়ায় তাপগতিবিদ্যার প্রথম সূত্রের রূপান্তরের সূত্র। এই যেগুলো আমরা হচ্ছে এরকম এরকম করে দিচ্ছি, এরকম বক্স বক্স করে দিচ্ছি, সেগুলো হচ্ছে মুখস্থ করতে হবে, ঠিক আছে? এগুলো হচ্ছে আমাদের সিকিউতে কাজে লাগবে। তো আসো, সমচাপ প্রক্রিয়া শেষ। এখন আসো দেখি সম আয়তন প্রক্রিয়ায় তাপগতিবিদ্যার প্রথম সূত্রের রূপান্তরটা খেয়াল করি। সম আয়তন, সম আয়তন প্রক্রিয়ায় যেন কি হয়? সম আয়তন প্রক্রিয়ায় কিন্তু আমাদের আয়তন কনস্ট্যান্ট থাকে, তাই না? সমায়তন প্রক্রিয়ায় আমাদের আয়তনটা কনস্ট্যান্ট থাকে। তো আমরা যদি খেয়াল করি, দেখো আমরা যদি খেয়াল করি জিনিসটা এরকম যে আমাদের সম আয়তন প্রক্রিয়া, আমরা এখান থেকে একটু লিখে নিই যে সম আয়তন প্রক্রিয়ায় আমাদের ভি কনস্ট্যান্ট। এটার মানে কি? এটার মানে হচ্ছে ইনিশিয়াল ভলিউম আর ফাইনাল ভলিউম সেম। তো ভি যদি কনস্ট্যান্ট হয় তাহলে আমাদের আয়তনের যে পরিবর্তন কি? ভি এফ মাইনাস ভি আই, এটা কি আসবে? 0। কারণ কি? এটা পরস্পর সমান। তাহলে দুটো সমান জিনিস যদি একজন থেকে আরেকজন বিয়োগ করো তাহলে আনসার কত আসবে? 0 আসবে। মনে করো আমাদের ইনিশিয়াল ভলিউমও 5 মিটার কিউব, ফাইনাল ভলিউমও হচ্ছে আমাদের 5 মিটার কিউব, তাহলে 5 থেকে 5 বিয়োগ করে তো 0 আসবে। তো ডিবি যদি 0 আসে তাহলে কৃত কাজ ডিডব্লিউ সমান কি? পিডিবি। তো পিডিবি পি ইন্টু ডিবি কত? 0। তার মানে আমাদের কৃত কাজ ডিডব্লিউ সমান কত আসতেছে? 0। এটা কিন্তু আমাদের একটা এমসিকিউতে আসে সমায়তন প্রক্রিয়ায় কৃত কাজ কত? 0। মনে রেখো, এটা একটা এমসিকিউ, কিন্তু গুরুত্বপূর্ণ এমসিকিউ। এটা একটা গুরুত্বপূর্ণ এমসিকিউটা কি? এমসিকিউটা তোমরা মনে রাখবে এরকম যে, মনে রাখবে সমায়তন প্রক্রিয়ায় কৃত কাজ 0। সম আয়তন প্রক্রিয়ায় কৃত কাজ হচ্ছে আমাদের 0। সম আয়তন প্রক্রিয়ায় কৃত কাজের যে মানটা আমরা পাই সেই মানটা হচ্ছে আমাদের 0। এটা কিন্তু আমাদেরকে মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? এটা আমাদের এমসিকিউতে আসে। এখন দেখো তাহলে আমরা সমায়তন প্রক্রিয়ায় তাপগতিবিদ্যার প্রথম সূত্রের রূপান্তর কি হবে? তাপগতিবিদ্যার প্রথম সূত্র হচ্ছে ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডব্লিউ। এখন খেয়াল করো, এই যে আমাদের ডিডব্লিউ, এই ডিডব্লিউ সমান তো আসলে 0 আসছে, এটা কাটি নাই, এটা আসলে বুঝাইছি ডিডব্লিউ সমান 0। তাহলে ডিডব্লিউ সমান যদি 0 আসে, হ্যাঁ, ডিডব্লিউ সমান যদি আমাদের এই যে 0 আসে, তাহলে আমরা কি লিখতে পারি বলতো সমায়তন প্রক্রিয়ায়? তাহলে আমরা লিখতে পারি ডিকিউ সমান হচ্ছে শুধু ডিইউ। এটা কিন্তু সমায়তন প্রক্রিয়ায় তাপগতিবিদ্যার প্রথম সূত্রের রূপান্তরের সূত্র। এই সূত্রটা মুখস্থ রাখতে হবে। তো এখান থেকে একটা কথা আমরা বুঝতে পারলাম, কি বলতো? এখান থেকে আমরা বুঝতে পারলাম সমায়তন প্রক্রিয়ায় তুমি যে তাপ শক্তিটা দিচ্ছ, সরবরাহ করছো, সেই তাপ শক্তির পুরোটাই অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে ব্যবহৃত হচ্ছে। কারণ কি? কৃত কাজ তো 0। তো এখান থেকে আমরা এই কথাটা বলতে পারি যে এক্ষেত্রে ডিডব্লিউ ইকুয়াল টু 0। তাই বলা যায় সম আয়তন প্রক্রিয়াটা যদি সম আয়তন প্রক্রিয়া হয় তাহলে সরবরাহকৃত তাপ শক্তি কি? ডিকিউ পুরোটাই অভ্যন্তরীণ শক্তি কি? ডিইউ, অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে ব্যবহৃত হয়। এই যে লেখাগুলো, হ্যাঁ, তো এগুলো কিন্তু একদম জিস্ট লেখা, এগুলো কিন্তু একদম টু দা পয়েন্টের লেখা, এগুলো কিন্তু আমাদের কি পয়েন্ট, এই যে লেখাগুলো, এগুলো কিন্তু কনসেপ্ট, এগুলো তোমাকে মাথায় রাখতে হবে। কেন? কারণ ওই যে আমরা অনেক সময় আসি না, বলি না যে এবার কুমিল্লা বোর্ডের প্রশ্ন অনেক কঠিন হয়েছে, বা এবার রাজশাহী বোর্ডের কোশ্চেনটা অনেক কঠিন হয়েছে। কেন কঠিন হয় জানো? কনসেপ্ট থেকে কোশ্চেন মেরে দেয়, তুমি তো কনসেপ্ট জানো না,
খালি সূত্র মুখস্থ করে বসে আসছো। তো এই জন্য বলছি যে কনসেপ্টও পড়তে হবে, সূত্র মুখস্থ করতে হবে, ঠিক আছে? তো এটা মাথায় রাখতে হবে, কারণ অনেক সময় কনসেপ্ট থেকে কিন্তু সিকিউ দিয়ে দেয়, তখন আসলে আমরা পারি না বিষয়গুলো, আমরা তখন আসলে বুঝতে পারি না। চলো এখন তাহলে আমরা একটু এরপরের টপিকটা দেখি। এরপর হচ্ছে সমষ্ণ প্রক্রিয়ায় তাপগতিবিদ্যার প্রথম সূত্রের রূপান্তর। তো এই সমষ্ণ প্রক্রিয়ার জন্য আমরা একজন বিজ্ঞানী একটা থিসিস বা একটা প্রকল্প দিয়েছিলেন, তার একটা এক্সপেরিমেন্ট ছিল। বিজ্ঞানীর নাম হচ্ছে বিজ্ঞানী মেয়ার। উনি তার থিসিসটা করার পর ফাইনালি যে সিদ্ধান্তে পৌঁছালেন সেটাকে আমরা এইভাবে লিখি, মেয়ারের প্রকল্প। মেয়ারের প্রকল্প, বিজ্ঞানী মেয়ারের প্রকল্প থেকে পাই, মেয়ার সাহেবের প্রকল্প থেকে আমরা পাই, উনি তার থিসিস করার পর বের করছিলেন যে তাপমাত্রার সাথে অভ্যন্তরীণ শক্তি সমানুপাতিক। এখন তো এটা আমরা সবাই জানি না যে তাপমাত্রা বাড়ালে গ্যাসের অভ্যন্তরীণ শক্তি বাড়ে, তাপমাত্রা কমালে গ্যাসের অভ্যন্তরীণ শক্তি কমে। তো এটা বিজ্ঞানী মেয়ার তারপর একটা প্রকল্প থেকে আবিষ্কার করেন বা সিদ্ধান্ত নেন। মেয়ারের প্রকল্পের সিদ্ধান্ত কি? ইউ সমানুপাতিক টি, অর্থাৎ তাপমাত্রা বাড়ালে অভ্যন্তরীণ শক্তি বাড়বে, তাপমাত্রা কমালে অভ্যন্তরীণ শক্তি কমবে। তো এই যে আমাদের তাপমাত্রা বাড়ালে অভ্যন্তরীণ শক্তি বাড়বে, তাপমাত্রা কমালে অভ্যন্তরীণ শক্তি কমবে, এখান থেকে আমরা বুঝতে পারি তাহলে তাপমাত্রা যদি তুমি না বাড়াও বা কমাও, দুইটার একটাও যদি না করো, তাপমাত্রা বাড়ালামও না তাপমাত্রা কমালামও না, মানে তাপমাত্রা কনস্ট্যান্ট রাখলাম, তাহলে কিন্তু ইউ বাড়বেও না কমবেও না, ইউ কিন্তু কনস্ট্যান্ট থাকবে, তাই না? তাহলে আমরা এখান থেকে তাহলে আমরা বলতে পারি সমষ্ণ প্রক্রিয়ায়, সমষ্ণ এভাবে লিখো, যেহেতু সমষ্ণ প্রক্রিয়ায় আমাদের টি কনস্ট্যান্ট, সমষ্ণ প্রক্রিয়ার সমান উষ্ণতা মানে তাপমাত্রা কনস্ট্যান্ট, তাই সমষ্ণ প্রক্রিয়ায় আমরা বলতে পারি ইউটাও কনস্ট্যান্ট। সমষ্ণ প্রক্রিয়ায় আমাদের ইউটাও কিন্তু কনস্ট্যান্ট। তো ইউ কনস্ট্যান্ট এটার মানে কি? অর্থাৎ আমাদের ইনিশিয়াল সমষ্ণ প্রক্রিয়া, আমাদের প্রাথমিক যে অভ্যন্তরীণ শক্তি আর চূড়ান্ত যে অভ্যন্তরীণ শক্তি, এই দুইটা পরস্পর সমান সমষ্ণ প্রক্রিয়া। কেন? কারণ সমষ্ণ প্রক্রিয়ার তাপমাত্রা কনস্ট্যান্ট, তাপমাত্রা কনস্ট্যান্ট হওয়ার কারণে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনও কিন্তু হয়নি, অভ্যন্তরীণ শক্তিও কনস্ট্যান্ট। তাহলে আমরা বলতে পারি সুতরাং সমান হওয়ার কারণে এই যে ডিউ মানে কি? ইউএফ মাইনাস ইউআই, এই অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কত আসবে? 0। তো তোমরা এটাও মনে রাখবে যে সমষ্ণ প্রক্রিয়ায় অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন 0, অভ্যন্তরীণ শক্তির কোনো পরিবর্তন হয় না। তাহলে এই সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্রের রূপান্তর কিভাবে লিখতে পারি? তাপগতিবিদ্যার প্রথম সূত্র হচ্ছে ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডব্লিউ, বা ডিকিউ সমান ডিডব্লিউ। কেন বলতো? কারণ আমাদের যে এই যে একজন আছে ডিইউ, এই ডিইউটা কিন্তু সমষ্ণ প্রক্রিয়ার জন্য 0, কারণ সমষ্ণ প্রক্রিয়ায় তাপমাত্রা কনস্ট্যান্ট থাকায় ইউ কনস্ট্যান্ট হওয়ার কারণে আমাদের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কিন্তু 0। তাহলে এখান থেকে কিন্তু আমরা এই সিদ্ধান্ত নিতে পারি যে এক্ষেত্রে ডিইউ সমান 0, তাই বলা যায় সমষ্ণ প্রক্রিয়ায় সরবরাহকৃত তাপ শক্তির পুরোটাই কৃতকাজ সম্পাদনায় ব্যবহৃত হয়, পুরোটাই কৃতকাজ সম্পাদনায় ব্যবহৃত হয়। তো আমরা এখানে বলতে পারি এক্ষেত্রে ডিইউ সমান 0, তাই বলা যায় সমষ্ণ প্রক্রিয়ায় সরবরাহকৃত তাপ শক্তির পুরোটাই কৃতকাজ সম্পাদনে ব্যবহৃত হয়। ঠিক আছে, পুরোটাই হচ্ছে আমাদের কৃতকাজ সম্পাদনে ব্যবহৃত হয়। তাহলে এই যে কথাগুলো, এগুলো কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট, মানে আমাদের কি নোট বা কি পয়েন্ট বলা যায়, ঠিক আছে, ইম্পর্টেন্ট কথাগুলো কিন্তু এইগুলা। তো আমরা দেখো আমাদের তাপগতীয় প্রক্রিয়ার লাস্ট তাপগতীয় প্রক্রিয়াটা কি? ডিকিউটা নিয়ে একটু পড়াশোনা করি। দেখো রুদ্ধতাপীয় প্রক্রিয়া হচ্ছে আমাদের, আমরা দেখেছিলাম যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় ডিকিউ 0। তো আমি একটু লিখি, তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এক্ষেত্রে ডিকিউ 0। কেন ডিকিউ 0? যারা ক্লাস করনি তারা হচ্ছে পরবর্তীতে ইউটিউবে ক্লাসটা আপলোড দিলে সেখান থেকে দেখে নিও। ডিকিউ 0 কেন? কারণ এক্ষেত্রে তাপের আদান প্রদান হয় না। এক্ষেত্রে ডিকিউ 0 কারণ তাপের
আদান প্রদান হয় না। রোধতাপীয় প্রক্রিয়ায় তাপের আদান প্রদান হয় না, এই জন্য হচ্ছে রোধতাপীয় প্রক্রিয়ায় ডিকিউ শূন্য। ডিকিউ যদি শূন্য হয় তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে আমরা লিখতে পারি ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডব্লিউ। এখন ডিকিউ যদি 0 হয় তাহলে 0 ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডব্লিউ, তো সেখান থেকে আমরা আসলে লিখতে পারি ডিডব্লিউ সমান মাইনাস ডিইউ। তো রোধতাপীয় প্রক্রিয়া আমাদের একটা ব্যতিক্রম ধর্মী জিনিস দেখাচ্ছে, সেটা কি বলতো? ডিডব্লিউ যখন পজিটিভ, ডিইউ তখন নেগেটিভ। তো রোধতাপীয় প্রক্রিয়া থেকে আমরা একটা জিনিস দেখতে পাই, একটা জিনিস বুঝতে পাই, সেটা হচ্ছে ডিডব্লিউ পজিটিভ হলে ডিইউ নেগেটিভ। তাহলে আবার দেখো তো, তাহলে ডিডব্লিউ যদি নেগেটিভ হতো তাহলে কিন্তু ডিইউ হইতো পজিটিভ। তো এটা কিভাবে, সেটাই আমরা পরের স্লাইডে বুঝবো, যে কিভাবে কেন ডিডব্লিউ পজিটিভ হলে ডিইউ নেগেটিভ হয় আর ডিডব্লিউ নেগেটিভ হলে ডিইউ পজিটিভ হয়, সেটা আমরা এখন বুঝবো। তো আশা করি আমরা তাপগতীয় প্রক্রিয়া, যে 4টা প্রক্রিয়া আছে, তাপগতীয় 4টা প্রক্রিয়া, সেই 4টা প্রক্রিয়ায় তাপগতিবিদ্যার প্রথম সূত্রের রূপান্তর বুঝতে পেরেছি। আমি যদি তোমাদেরকে একটু যদি সামারি করি শুরু থেকে, আমাদের সমচাপ প্রক্রিয়ায় তাপগতিবিদ্যার প্রথম সূত্রের রূপান্তর হচ্ছে ডিকিউ সমান ডিইউ প্লাস পিডিভি, বা ডিকিউ সমান ডিইউ প্লাস পি ইন্টু ভি2 মাইনাস ভি1। সম আয়তন প্রক্রিয়ায় কৃতকাজ শূন্য, ডিডব্লিউ শূন্য, তাই সমায়তন প্রক্রিয়ায় তাপগতিবিদ্যার প্রথম সূত্রের রূপান্তর হচ্ছে ডিকিউ সমান ডিইউ। এই ডিকিউ সমান ডিইউ দিয়ে আমরা বুঝলাম যে সমায়তন প্রক্রিয়ায় সরবরাহকৃত তাপ শক্তির পুরোটাই অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে ব্যবহৃত হয়। সমষ্ণ প্রক্রিয়ায় মেয়ারের প্রকল্প থেকে আমরা দেখেছি ডিইউ সমান 0, তাই সমষ্ণ প্রক্রিয়ায় ডিকিউ সমান ডিডব্লিউ। অর্থাৎ আমরা বলতে পারি সমষ্ণ প্রক্রিয়ায় সরবরাহকৃত তাপ শক্তির পুরোটাই কৃতকাজ সম্পাদনে ব্যবহৃত হয়। আর লাস্ট হচ্ছে রোধতাপীয় প্রক্রিয়ায় ডিকিউ সমান 0, তাই ডিডব্লিউ সমান মাইনাস ডিইউ। তো এখান থেকে আমরা বুঝি যে ডিডব্লিউ যদি পজিটিভ হয় তাহলে আমাদের ডিইউ হয় নেগেটিভ, ডিডব্লিউ যদি নেগেটিভ হয় তাহলে ডিইউ হয় পজিটিভ। তো আশা করি আমরা এতটুকু পর্যন্ত ক্লিয়ারলি বুঝতে পেরেছি। তো আসো আমরা আজকে আর এটা পড়বো, এই এতটুকু, হ্যাঁ এটা পড়বো, এবং তারপরে আমরা এই যে শক্তির নিত্যতা, তাপ শক্তি, এই জিনিসগুলো হচ্ছে আমরা নেক্সট ক্লাসে পড়বো। এই জিনিসগুলো হচ্ছে আমরা নেক্সট ক্লাস পড়বো। এবং নেক্সট ক্লাস কখন? নেক্সট ক্লাস হচ্ছে ভাইয়া আগামীকাল নেক্সট ক্লাসটা হবে। আগামীকাল আমাদের নেক্সট ক্লাস হচ্ছে আমাদের রাত 8টায়, ঠিক এই সময়। আজকে যেমন 8টায় শুরু হয়েছে, আগামীকালকে রাত 8টায় শুরু হবে, ঠিক আছে? তো আগামীকাল আমাদের 8টার সময় বাকি টপিকগুলো পড়বো, তারপরে 2টা মিলিয়ে একসাথে ইউটিউবে আপলোড দেওয়া হবে, ঠিক আছে? কারণ এই 2টা মিলিয়ে কিন্তু একটা পিডিএফ, আমার ভাইয়ার একটা পিডিএফ এর কিন্তু 2টা অংশ, ঠিক আছে? তো আজকে আমি এতটুকু পর্যন্ত পড়াই, কালকে হচ্ছে আবার বাকিটা পড়াবো। তাহলে দেখো, আমরা যদি খেয়াল করি এখানে 3টা বক্স আমি 3 রকমের জিনিস লিখবো, লিখলে দেখবো তোমরা বুঝতে পারবা। প্রথমে ধরো আমি বললাম যে গ্যাসের প্রসারণ করছো, প্রসারণ, কোন একটা গ্যাসের প্রসারণ হলে কি হয় বলতো? গ্যাস মনে করো সংকুচিত ছিল, প্রসারিত হয়েছে। এই দেখো, এটা হচ্ছে ভিআই আদি আয়তন, ভিএফ শেষ আয়তন। এই দেখো ভিআই ভিএফ, ভিআই ভিএফ, মানে ফুল ফুটতেছে, তাই না? ফুল ফোটার মতো, ভিআই ভিএফ। তাহলে প্রসারণের ক্ষেত্রে দেখো তো, শেষটা বড় না, আদি ছোট আয়তন, ভিএফ শেষ আয়তনটা কি বড়। তাহলে প্রসারণের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, আমাদের যখন প্রসারণ হয় তখন কিন্তু আমরা বলতে পারি এরকম, প্রসারণের ক্ষেত্রে আমাদের ভিএফ বড়, ভিআই ছোট, ঠিক আছে? তাহলে ভিএফ যদি ভিআই থেকে ছোট হয়, ভিএফ যদি ভিআই থেকে বড় হয়, সুতরাং প্রসারণের ক্ষেত্রে আমাদের যে ডিভিটা কি? ভিএফ মাইনাস ভিআই। এই যে ডিভি, এটা হচ্ছে আমাদের পজিটিভ। তাহলে এটা আমরা এইভাবে লিখতে পারি প্রসারণের ক্ষেত্রে, তাহলে আমাদের ফাইনাল ভলিউম মাইনাস ইনিশিয়াল ভলিউম, এটা সমান কি? ডিভি, এবং এটা কি আসবে? পজিটিভ আসবে। প্রসারণের ক্ষেত্রে আমাদের ডিবি হচ্ছে পজিটিভ, তো ডিবি যদি পজিটিভ হয় তাহলে পিডিবি কি আসবে? পজিটিভ আসবে। আর ভাই পিডিবি যদি পজিটিভ হয়, পিডিবি মানে কি? ডিডব্লিউটাও কিন্তু পজিটিভ আসবে। তো আমরা এখান থেকে বুঝলাম যে গ্যাসের প্রসারণের ক্ষেত্রে ডিডব্লিউ পজিটিভ। আচ্ছা, এখন আসো গ্যাসের সংকোচনের ক্ষেত্রে কি হবে? সংকোচন, গ্যাসের সংকোচনের ক্ষেত্রে সংকোচন এরকম, মানে সকালবেলা ফুল ফুটেছে, সন্ধ্যার সময় হচ্ছে আবার মানে ফুল
মানে আস্তে আস্তে কি হয়ে গেছে, সংকুচিত হয়ে গেছে। তাহলে দেখো এটা হচ্ছে ভিআই, এটা হচ্ছে ভিএফ, ভিআই ভিএফ মানে ফুল হচ্ছে আস্তে আস্তে নিস্তেজ হয়ে পড়েছে, ভিআই ভিএফ। তাহলে এখানে কি ভিআই বড়, ভিএফ ছোট। তাহলে এখানে ভিআই বড়, ভিএফ ছোট। তাহলে ভিআই থেকে যদি ভিএফ যদি বড় হয়, সরি ভিআই যদি বড় হয়, ভিএফ যদি ছোট হয়, তাহলে ভিআই মাইনাস ভিএফ, সরি ভিএফ মাইনাস ভিআই যেটা হচ্ছে ডিবি, এটা কি আসবে, নেগেটিভ আসবে। কেন? কারণ ছোট মান থেকে বড় মান বিয়োগ করলে, এটা মনে করো 2, এটা 5, তাহলে 2 থেকে 5 বিয়োগ করলে -3, নেগেটিভ আসবে। ডিবি যদি নেগেটিভ আসে তাহলে পিডিবি গুণফলটাও নেগেটিভ আসবে। আর পিডিবি মানে কি, ডিডব্লিউ, ডিডব্লিউ কিন্তু সেই ক্ষেত্রে আমাদের নেগেটিভ আসবে। তো আমরা একটা জিনিস বুঝে ফেলছি যে প্রসারণের ক্ষেত্রে ডিডব্লিউ পজিটিভ আর সংকোচনের ক্ষেত্রে ডিডব্লিউ নেগেটিভ। প্রসারণের ক্ষেত্রে ডিডব্লিউ পজিটিভ আর সংকোচনের ক্ষেত্রে আমাদের ডিডব্লিউ নেগেটিভ। ওকে, এতটুকু পর্যন্ত আমরা আশা করি বুঝতে পেরেছি। তো এতটুকু পর্যন্ত যদি বুঝে থাকি, তাহলে এখন আমরা দেখব ওই যে রুদ্ধতাপীয় প্রক্রিয়া ডিডব্লিউ যখন পজিটিভ তখন ডিইউ নেগেটিভ হয়, এটা কেন? তাহলে দেখো এখন আমরা লিখব প্রসারণ, রুদ্ধতাপীয় প্রসারণের ক্ষেত্রে, প্রসারণ রুদ্ধতাপীয় প্রসারণে একটা জিনিস খেয়াল করো, ডিডব্লিউ তো পজিটিভ, এটা তুমি অলরেডি পাইছো। আচ্ছা, আমরা একদম আজকে ক্লাসের মাঝামাঝিতে ছক করছি না, কখন ডি কিউ পজিটিভ হয় নেগেটিভ হয়, কখন ডিইউ পজিটিভ নেগেটিভ হয়, কখন ডিডব্লিউ পজিটিভ নেগেটিভ হয়, ওইটা একটু মনে করার চেষ্টা করি। হ্যাঁ, আমি তো মনে আছে, তোমরা আমার সাথে একটু মনে করার চেষ্টা করো। ডিডব্লিউ যখন পজিটিভ, কখন ডিডব্লিউ পজিটিভ হয়? যখন সিস্টেম পরিবেশের উপর কাজ করে। ডিডব্লিউ পজিটিভ তার মানে ডিডব্লিউ পজিটিভ হলে সিস্টেম পরিবেশের উপর কাজ করে। আচ্ছা, এখন সিস্টেমের অনেক টাকা আছে, সে জনসেবা করতেছে, বাট জনসেবা করতে গেলে তার টাকা কি কিছু হলেও কমবে না? তোমরা বলতে পারো যে বড় লোক মানুষ করতেছে তো তাতে কি তার কমবে, বাট এটা তো হচ্ছে একটা আক্ষেপের কথা আর কি, ক্ষোভের কথা গরিব মানুষের, বাট অ্যাকচুয়ালি কিন্তু তার কমতেছে, তাই না? মনে করো একটা মানুষের কাছে 100 কোটি টাকা আছে, সে 1 কোটি টাকা দান করছে, 1 কোটি কমছে তো নাকি? সে হয়তো অন্য কোনো জায়গা থেকে ইনকাম করবে, ঠিক আছে, ভালো কথা, বাট 1 কোটি তো কমছে নাকি, 1 কোটি কমছে। তাহলে দেখো, তাহলে সিস্টেম যদি পরিবেশের উপর কাজ করে, সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি হ্রাস পাবে, সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি হ্রাস পাবে। আর সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি যদি হ্রাস পায়, তাহলে আমরা কি জানি, ডিইউ কি, নেগেটিভ। তাহলে দেখো তো বুঝাইতে পারছি, ডিডব্লিউ যখন পজিটিভ তখন ডিইউ কিভাবে নেগেটিভ হচ্ছে, দেখছো? তো একইভাবে আমরা দেখব ডিডব্লিউ যখন নেগেটিভ তখন ডিইউ কিভাবে পজিটিভ হয় সেটা দেখব। দেখো সংকোচনের ক্ষেত্রে, রোধতাপীয় সংকোচনের ক্ষেত্রে ডিডব্লিউ নেগেটিভ কোত্থেকে পাইছি, এই যে এইটা এখান থেকে পাইছি। ডিডব্লিউ যখন নেগেটিভ তখন ডিডব্লিউ কখন নেগেটিভ হয়? যখন পরিবেশ সিস্টেমের উপর কাজ করে, পরিবেশ সিস্টেমের উপর কাজ করে, পরিবেশ সিস্টেমের উপর কাজ করে। তাহলে দেখো, মনে করো গরিবের বন্ধু রবিনহুড গরিবকে দান করতে করতে হঠাৎ করে গরিব হয়ে গেছে নিজেই, তখন কি করছে, যাদেরকে সে দান করতো তারা হচ্ছে আবার তাকে কিছু টাকা দিয়ে আবার একটু বড়লোক বানাই দিছে। তাহলে দেখো, পরিবেশ যখন সিস্টেমের উপর কাজ করে, মানে সিস্টেম কিন্তু একটু গরিব হয়ে গেছে, এখন অভ্যন্তরীণ শক্তি কমে গেছে, বাট পরিবেশ তার উপর কাজ করে, তার অভ্যন্তরীণ শক্তিটা কি করছে, আবার একটু বাড়াই দিছে না? তার মানে পরিবেশ যখন সিস্টেমের উপর কাজ করে তখন সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি কিন্তু আবার বৃদ্ধি পাবে, সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাবে। আর সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি যখন বৃদ্ধি পাবে তখন আমরা বলবো ডিইউর মান পজিটিভ। তো দেখো, এই ছকটা আমাদের একটা কমপ্লিট ছক, মানে এই যে 3টা বক্স, যেটা আমাদেরকে প্রমাণ করে যে ডিডব্লিউ যখন পজিটিভ তখন ডিইউ নেগেটিভ হয়, আর ডিডব্লিউ যখন নেগেটিভ তখন ডিইউ পজিটিভ হয়। তো আমাদের আজকে আর যাবো না, কারণ হচ্ছে আরো যদি বেশি যাই, হ্যাঁ ভাইয়ের ক্ষুধা লেগে গেছে,
কারণ হচ্ছে বললাম না আজকে হচ্ছে প্ল্যান ছিল তোমাদেরকে মিনিমাম 2 ঘন্টা পড়ানো, বাট হচ্ছে আমি আজকে হচ্ছে এখানেই শেষ করে দিচ্ছি। তো আমরা আগামীকাল ঠিক রাত 8টায় আমরা যেখানে শেষ করেছি সেখান থেকে আবার শুরু করব, এবং আগামীকাল আমরা শক্তি নিত্যতা ও তাপ শক্তি নিয়ে আমরা পড়াশোনা করব। খুব মজার একটা টপিক এটা। তারপরে হচ্ছে আগামীকাল আমরা গ্যাসের মোলার আপেক্ষিক তাপ নিয়ে পড়াশোনা করব, এটাও বেশ মজার একটা মানে টপিক, খুব সহজে তোমরা বুঝতে পারবা। তারপর এই গ্যাসের মোলার আপেক্ষিক তাপের মধ্যে সিপি এবং সিবি দুইটা টার্ম আছে, ওদের মধ্যে সম্পর্ক, এইসব নিয়ে আমরা পড়াশোনা করব। তারপর হচ্ছে আমরা মোটামুটি এই যে সিপি সিবি, তারপর বিভিন্ন গ্যাসের জন্য সিপির মান কত হয়, সিবির মান কত হয়, এই জিনিসগুলো নিয়ে হচ্ছে আগামীকাল আমরা একটা ক্লাস করব। তো আগামীকাল ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।